রয়েছে। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কি পড়বো না হাইট অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা ক্লাস 10-এ ডব্লিউবিসি বোর্ডে আছে এবং সিবিএসসি বোর্ডে এবং আইসিএসসি বোর্ডে সব বোর্ডেই আছে হাইট অ্যান্ড ডিস্টেন্সটা, যেটা বাংলায় উচ্চতা দূরত্ব, ঠিক আছে। সেই চ্যাপ্টারটা পড়বো। এবার প্রথম কথা হচ্ছে উচ্চতা দূরত্ব চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের জানতে হবে যে উচ্চতা দূরত্ব চ্যাপ্টারটা সিলেবাসে কেন আছে, তার দরকারটা কি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে 1852-তে কী করা হয়েছিল না, স্যার জর্জ এভারেস্টের উচ্চতা নির্ণয়ের জন্য একটা থিওডোলাইট কি না অনেকটা দূরবীনের মতন দেখতে, ঠিক আছে, জাস্ট এরকম হয়, ওকে। ওটা দিয়ে কী করা হয় না সূর্যের উন্নতি কোণের মাধ্যমে বিভিন্ন বস্তুর উচ্চতা নির্ণয় করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে থিও 1852-তে থিওডোলাইট দুটো বড় থিওডোলাইট বানানো হয়েছিল কী জন্যে না এভারেস্টের উচ্চতা নির্ণয় করার জন্য। এবং 1856-এ সেই তাদের মধ্যে একটা থিওডোলাইটের মাধ্যমে দ্য গ্রেট সার্ভে অফ ইন্ডিয়াতে কী করা হয়েছিল না ওই সার্ভেতে এভারেস্টের উচ্চতা নির্ণয় করা হয়েছিল 1856-এ, ঠিক আছে। ওখান থেকেই এই উচ্চতা দূরত্ব ব্যাপারটার একটা প্রয়োজন আমাদের কাছে এসছে, যে এই থিওডোলাইটের সাহায্যে যেরকম আমরা সূর্যের উন্নতিকোণ মেজার করে বিভিন্ন বস্তুর উচ্চতা দূরত্ব বিভিন্ন এভারেস্ট পর্বত তারপরে মিনার এসবের দূরত্ব মানে হাইট মেজার করতাম, সেরকম বিভিন্ন অন্যান্য বস্তুর উচ্চতা দূরত্ব নির্ণয় কীভাবে করব সেটার আমাদের কাছে একটা কনসেপ্ট তৈরি হয়েছে, যে কীভাবে আমরা অন্যান্য বস্তুর দূরত্ব উচ্চতা নির্ণয় করব, ঠিক আছে। সাপোজ কখনো কখনো উচ্চতা দেওয়া আছে, এবার ধরো একটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট বা কোনো মিনার বা পর্বত, এখানে হচ্ছে অবজারভার। এবার এর উচ্চতা দেওয়া আছে, কিন্তু এখান থেকে এই অবজারভার থেকে এই অবজেক্টের ডিস্টেন্সটা কীভাবে মেজার করবো সেটাও একটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা মেজার করার জন্য আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সটা লাগবে, ঠিক আছে, ওকে। তাহলে প্রথম কথা হচ্ছে কি না, আমি বললাম এই 1852-তে কী করা হয়েছিল, দুটো থিওডোলাইট আবিষ্কার করা হয়েছিল বা বানানো হয়েছিল। আবিষ্কার চেয়ে বড় কথা বানানো হয়েছিল, বলতে গেলে আবিষ্কারও করা, কেন প্রথম ওই থিওডোলাইটের মানে দরকারটা ওইখানে আসে, ওর জন্য এই থিওডোলাইটের যে সূচনাটা ওইখানেই হয়। দুটো থিওডোলাইট বানানো হয়েছিল, যেটা কি না এভারেস্টের উচ্চতা নির্ণয় করা হয়েছিল। স্যার জর্জ এভারেস্ট, উনার নাম অনুসারে এভারেস্টের নামটা রাখা হয়েছে এভারেস্ট, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট, ওকে। তাহলে কি বললাম, স্যার জর্জ এভারেস্ট কী করেছিলেন না প্রথম এভারেস্টের উচ্চতা নির্ণয় করার জন্য 1852-তে দুটো থিওডোলাইটের বানিয়েছিলেন এবং সেটার মাধ্যমে এভারেস্টের উচ্চতা নির্ণয়ের জন্য পদক্ষেপ নিয়েছিলেন। 1856-এ সেই এভারেস্টের উচ্চতা নির্ণয় করা হয়, যেটা অ্যারাউন্ড 160 কিমি, ঠিক আছে, 160 কিমি করে মেজার করা হয়। কিন্তু তারপরে ভবিষ্যতে এটা তো অ্যাকচুয়ালি 160 কিমি বিভিন্ন পয়েন্ট দিয়ে 160 কিমি কিন্তু এভারেস্টের উচ্চতা নয়। 160 কিমি হচ্ছে এই থিওডোলাইটকে বিভিন্ন পজিশনে বসানো হয়েছিল অ্যারাউন্ড 160 কিমি। ধরো এভারেস্ট একটা এরকম, তার বিভিন্ন চারদিকে 160 কিমি মেজার করে বিভিন্ন চারদিকে থিওডোলাইটটা বসিয়ে সূর্যের উন্নতিকোণ মেজার করে এভারেস্টের উচ্চতা নির্ণয় করা হয়েছিল, ঠিক আছে। এবারে যে আমরা এই চ্যাপ্টারে ঢুকবো, যে এই উচ্চতা দূরত্ব নির্ণয় করে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান কি করে করব বা আমাদের বাস্তব জীবনে কীভাবে লাগাবো, ঠিক আছে। বাস্তব জীবনে উচ্চতা দূরত্ব কীভাবে আমাদের প্রয়োগ করতে হবে সেটা সম্বন্ধে জানবো। তাহলে একটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড আমি দিলাম, যে কেন উচ্চতা দূরত্বটা এসছে না উচ্চতা দূরত্বের কনসেপ্টটা এসছে প্রথম 1852-তে গ্রেট সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, যেখানে ওটা একটা সার্ভে বই বলতে পারবো, ঠিক আছে। ওই সার্ভেতে 1852-তে কী করা হয়েছিল না দুটো থিওডোলাইট বানানো হয়েছিল। সেই থিওডোলাইটের সাহায্যে 1856-এ কী করা হয়েছিল না এভারেস্টের উচ্চতা নির্ণয় করা হয়েছিল। এবার ওখান থেকে এই উচ্চতা দূরত্বের কনসেপ্টটা আসে এবং তার পরবর্তীকালে বিভিন্নভাবে আমরা বিভিন্ন বস্তুর উচ্চতা দূরত্ব নির্ণয় করি, ঠিক আছে। এবার এখানে ত্রিকোণমিতির ব্যবহারটা কোথায় না সূর্যের উন্নতিকোণ যখন আসছে, সূর্যের উন্নতিকোণ মানে সেখানে একটা কোণের ব্যাপার আসছে, ঠিক আছে। এবার সেখানে যখন কোণের ধরো এখানে একটা মিনার আছে, এই মিনারে সূর্যের উন্নতিকোণটা এরকম করে আসছে, ঠিক আছে।
এবার সে যখন এখানে পড়ছে একটা অ্যাঙ্গেল করছে সূর্যের, এটা হচ্ছে সূর্যরশ্মি, ঠিক আছে, সূর্যরশ্মি সেই বস্তুটার উপর, সূর্যরশ্মি তো বিভিন্নভাবে এরকম আসবে, ঠিক আছে, কিন্তু এখানে তো এটা ছায়া অঞ্চল হয়ে যাবে, ঠিক আছে, এখানে তো কোনো এই রশ্মিতে এখানে পাস করতে পারে না, শুধু একমাত্র এইখান থেকে এটা পাস করবে বা বাইরে পাস করবে, কিন্তু এই যে যেটা ছুঁয়ে আসবে, যেটা এই যে মিনারের একদম পিককে যেটা ছুঁয়ে আসবে, সেটা যখন এখানে কোণ করবে, সেটা নির্দিষ্ট কোণ করবে, সেই কোণটা যেখানে করলো এই ভূমির সঙ্গে যেখানে মিলিত হলো, সেই ভূমি যে মিলিত হলো পয়েন্টটা, সেই পয়েন্টটা আমরা কি করবো, সেই মিনারের ফুটপ্রিন্টের সঙ্গে যোগ করব, ঠিক আছে, মিনারের ফুটের সঙ্গে লাইনটাকে ড্র করব। তারপর এখানে একটা কি হবে, যদি আমি এখানে এই মিনারটাকে বলে দিই যে ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থান করেছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, তাই তো। সেই সমকোণী ত্রিভুজে এবার আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, এগুলো সেক থিটা দিয়ে আমরা এইখানে এই মিনারের উচ্চতা নির্ণয় করতে বললে মিনারের উচ্চতা নির্ণয় করব, বা বলা হলো মিনারের ফুট থেকে অবজারভার, যেখানে এখানে অবজারভারও থাকতে পারে, ঠিক আছে, বা এখানে সূর্যরশ্মি যে এখানে পড়ছে ভূমিতে, সেইটা যেখানে পড়ছে সেইটুকু দূরত্ব, ফুট থেকে এই সূর্যরশ্মি যেখানে গ্রাউন্ডে টাচ করছে সেইটুকু দূরত্ব, এগুলো আমরা নির্ণয় করব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা জিনিসটাকে শুরু করি। একটা কথা বলে দিই, আমার নাম হচ্ছে বিদেশ বারিক, ঠিক আছে, আমি আজকে আমার ইউটিউব চ্যানেল শুরু করলাম, ঠিক আছে। বেসিক্যালি আমি আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছি আমার ছাত্রদের যারা পড়ে কয়েকজন, তাদের জন্য, তাদের এই লকডাউনের মধ্যে তাদেরকে যেন আমি একটা মোটামুটি কি বলে অনলাইন ক্লাস প্রোভাইড করতে পারি, তাদের জন্য বেসিক্যালি চেয়েছি। এবার জিনিসটাকে আমি শুধু আমার স্টুডেন্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমি সবার উপকারের জন্য জিনিসটাকে অনলাইনে করতে চাই, প্রোভাইড করতে চাই, এবং এটা চাই সবার কিছু না কিছু উপকৃত হবে। সবাই যারা এই লকডাউনের মধ্যে পড়তে পারছে না বা পড়ার সেরকম সুযোগ সুবিধা নেই, তাদের জন্য আমি এটা জিনিসটা করছি, ঠিক আছে। এবার এখানে হয়তো আমি চেষ্টা করবো জিনিসটাকে পুরোপুরি ক্লিয়ার করার। এবার যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে আমার কমেন্ট সেকশানে জানিও, তাহলে আমি সেখানে চেষ্টা করবো আমার ডাউটগুলো, তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার, ঠিক আছে। আর এটা আমার ফার্স্ট ক্লাস, সেই জন্য একটু হয়তো এক্সপ্রেশনে বা বলাতে একটু হয়ে যেতে পারে, কারণ ফার্স্ট ক্লাস বুঝতেই পারছো, আমি কোনোদিন আগে অনলাইন ক্লাস করিনি, তার জন্য প্রথমবার করছি, সেই ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হতে পারে। তবে আমি এটা অ্যাসিওর করতে পারি যে আমার কনসেপ্ট বা কোনো তোমাদের যে পড়ানোতে কোনো ভুল থাকবে না, সেটুকু আমি অ্যাসিওর করতে পারি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, বলাতে হয়তো বলার ধরনের কোনো ভুল হতে পারে, বা কোনো জায়গায় আটকে হয়তো জাস্ট একটু পজ হয়ে যেতে পারে, কেন কি ব্যাপারটা বুঝতে পারছো, ফার্স্ট টাইম অনলাইন ক্লাস করছি, ঠিক আছে। আর এখানে আমি এটা বলবো না যে আমার চ্যানেলকে লাইক বা সাবস্ক্রাইব বা এগুলো তোমাদের ভালো লাগলে করবে, ঠিক আছে। আমার মেন মোটো হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে যেরকম অনলাইন ক্লাস প্রোভাইড করি, ঠিক আছে, করতে পারি, সেরকম বাকিরাও যেন এর দ্বারা কিছুটা উপকৃত হয়, ব্যাস। এটা আমার কোনো পার্মানেন্ট কোনো নয় যে ইস্যু নয় যে আমি এই অনলাইন ক্লাস করব বা এটা আমার একটা প্রফেশনাল, সেটা সেরকম নয়, জাস্ট আমি আমার স্টুডেন্টদেরকে করছি এটা অনলাইন ক্লাসটা প্রোভাইড করি, সেরকম তোমরাও যদি উপকৃত হও বাকি স্টুডেন্টরা, সেটাই জন্যই চেষ্টা, ঠিক আছে। ওকে, এবার ফার্স্ট ক্লাস অ্যাকচুয়ালি আমি যে রুমে করছি সেখানে মানে ফ্যান নেই, ফ্যানের ব্যবস্থা নেই, যেহেতু প্রথম খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে অ্যারেঞ্জমেন্টটা করতে হয়, সেট আপটা করতে হয়, সেখানে ফ্যানের ব্যবস্থা নেই, তো প্রচুর গরম লাগছে, ঠিক আছে, এখানে হয়তো ঘামটা বেশি যাবে, ঠিক আছে। এবার আমরা ফার্স্ট কয়েকটা কনসেপ্ট পড়বো, সেগুলোর পরে আস্তে আস্তে আমরা জিনিসটা যখন টপিকটা আমরা কনসেপ্টটাকে যখন ক্লিয়ার করে নেব, তারপরে আমরা অঙ্কের দিকে এগোবো। আমার পড়ানোর মোটিভটা থাকে প্রথমে সাবজেক্টটাকে, টপিকটাকে বোঝানো, টপিকটাকে কনসেপ্টটা ক্লিয়ার করা, তারপরে তার নিয়ে বিভিন্ন যাবতীয় পড়ে আমি এই যেটা করছি, যতগুলো বোর্ড আছে সব বোর্ডেই হাইট অ্যান্ড ডিস্টেন্স ক্লাস 10 আছে, সব বোর্ডে যাতে উপকার হয় তার জন্য আমি এটা করছি, ঠিক আছে। এবার আমি প্রথমে কীরকম কী পড়াবো না, প্রথমে টপিকের কনসেপ্টটাকে দিব 1 নম্বর, তারপরে কি হবে ওই কনসেপ্টের কিছু প্রবলেম সামস হবে, তারপরে কি আমি আরও তোমাদেরকে আরও ফার্দার স্টাডি করার জন্য কিছু অঙ্ক বলে দেবো বিভিন্ন বই থেকে, যেমন ওয়েস্টবেঙ্গল বোর্ডের যেটা পর্ষদের বই আছে, বা আইসিএসসির ML আগরওয়াল আছে, তারপরে CBSE বোর্ডে RD শর্মা বা আগরওয়ালও বলতে পারে, RS আগরওয়াল,
এগুলো থেকে বিভিন্ন বই থেকে বলে দেবো সব এগুলো, এবং সেখান থেকেও কিছু প্রবলেম আমি করাবো, এমনটা নয় করাবো, যতটা সম্ভব করাবো। কেন দেখো সব তো একসঙ্গে করে দেওয়াটা সম্ভব না, তার জন্য আমাকে তাহলে হয়তো এই হাইড অ্যান্ড ডিস্টেন্সে 1 মাস ক্লাস করাতে হবে, সব তো সম্ভব না, যতটা পারবো আমি করিয়ে দেবো এবং টাইপটা বুঝিয়ে দেবো যে কীভাবে তুমি অঙ্কটা সলভ করবে, ঠিক আছে, অঙ্কটা কীভাবে সলভ করবে সেই প্রসিডিওরটা আমি যে বুঝিয়ে দেবো। তারপরে তোমরা আস্তে আস্তে নিজেরা সেটাকে সলভ করবে। যেগুলো আটকে যাবে যে কোনো অঙ্ক তোমরা আটকে গেলে কমেন্ট সেকশন আমাকে বলবে এবং চেষ্টা করবে সেই কমেন্ট সেকশনে যদি কোনো অঙ্ক আটকে সেটাকে সলভ করতে হয় তাহলে সেই কমেন্ট সেকশানে ওই অঙ্কটা হয় লিখে পুরো করবে, লিখলে অনেকের অসুবিধা হতে পারে, তার জন্য তোমরা কি করবে ওই অঙ্কটার একটা ছবি তুলে তুমি কমেন্ট সেকশনে দিয়ে দিবে এবং বলে দেবে স্যার এটা সলভ করে দিন। জাস্ট আমিও সেটা কি করে সলভ করে ছবিটা তুলে কমেন্ট সেকশনে দিয়ে দেবো চেষ্টা করবো, ঠিক আছে, এভাবে আমরা এগোবো। ওকে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে, প্রবলেম সামস হবে এবং কিছু অঙ্ক কিছু সামস দিব যেগুলো তোমাদের ফার্দার স্টাডির জন্য আমি রেফার করে দেবো যে এই অঙ্কগুলো করতে পারো, ঠিক আছে। আর আমি ক্লাসটাকে বাইলিঙ্গুয়াল করাবো, মানে ইংলিশ আর বেঙ্গলি দুটাকে মিশিয়ে করাবো, ঠিক আছে। কেন কি অনেকে আছে ইংলিশ মিডিয়ামে যাদের বাংলা একটু বুঝতে অসুবিধা হয়, বেসিক্যালি আমি থাকি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ঠিক আছে, আমি সেই জন্য বাংলা মিডিয়ামটাকে প্রেফার করলাম, কিন্তু অনেকে আছে বাংলা ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই যারা ইংলিশ মিডিয়ামে যারা বাংলা বুঝতে অসুবিধা হয়, এবার তাদের জন্য আমি ইংলিশে চেষ্টা করব, ঠিক আছে, কিন্তু হিন্দিটা সম্ভব হবে না, শুধু ইংলিশ আর বাংলা। ওকে, ফার্স্ট হচ্ছে কি নাইট চ্যাপ্টার পড়ার জন্যে আমি কয়েকটা জিনিস তোমাদের আগের জিনিসগুলোকে আমি, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স শুরু করার আগে তোমাদেরকে ট্রিগোনোমেট্রি, সাইন থিটা, কস থিটা এগুলো কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। এটার ক্লাসটা আমি হয়তো পরে করাবো, ঠিক আছে, তো আশা করি তোমরা ওগুলো ক্লিয়ার হয়েছো। হাইট অ্যান্ড ডিস্টেন্সটা শুরু করলাম কেন না, এটাই অনেকের অসুবিধা হয় বলে এটা দিয়ে আমি শুরু করলাম প্রথম, ঠিক আছে। ওকে, এবার তবুও আমি বলে দিচ্ছি, অনেক কিছুটা বুঝিয়ে দিচ্ছি সাইন থিটা, কস থিটা সম্বন্ধে। ABC is a right angle triangle with the angle B as a right angle. ওকে, এবার আমরা কি করব না সাইন থিটা, সাইন থিটা কি না এটা বুঝতে পারছো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল অপোজিটে যেটা থাকে সেটা কিন্তু হাইপোটেনাস, হাইপোটেনাস অলওয়েজ ফিক্সড। কি করে না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেলটা তো ফিক্সড আর রাইট অ্যাঙ্গেলের অপোজিটেই সবসময় হাইপোটেনাস থাকে, ঠিক আছে, তাহলে হাইপোটেনাস অলওয়েজ ফিক্সড, বাট বেস আর যে হাইট এটা অল্টারনেট হতে পারে। কেন না তোমার ধরো এখানে বিসি এই বেসটা আছে, আমি যদি রাইট অ্যাঙ্গেলটাকে এরকম ঘুরিয়ে নিই, ঠিক আছে, দেখো এক্ষেত্রে কি হবে, এবিটা বেস হয়ে যাবে না, কিন্তু রাইট অ্যাঙ্গেল এটা আছে, বি অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, এখানেও বি অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনাসটা এটাই আছে, কিন্তু বেস আর হাইটটা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। যার জেনারেলি যার উপরে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দাঁড়িয়ে থাকে সেটাকেই বেস বলে, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইট যেটা হবে সেটাই কিন্তু সে হাইট বলতে পারো বা পারপেন্ডিকুলার বলতে পারো, সেটাই হয়, কিন্তু হাইপোটেনাস অলওয়েজ ফিক্সড, এটা মনে রাখবে, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ফিক্সড, তার মানে হাইপোটেনাস অলওয়েজ ফিক্সড। ওকে, তাহলে সাইন থিটা কি না, সাইন থিটা হচ্ছে হাইট বাই হাইপোটেনাস। আমি হাইটটাকে পারপেন্ডিকুলার বলে লিখছি, কেন দুটো এইচ দিলে কনফিউশন হতে পারে, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। কস থিটা কি না, কস থিটা হচ্ছে কি বেস বাই হাইপোটেনাস। ওকে, এবার ট্যান থিটা কি না, ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। ওকে, এবার এগুলো হচ্ছে একটা ট্রিগোনোমেট্রি রেশিও। ট্রিগোনোমেট্রি রেশিও কেন না, একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে দুটো সাইডের রেশিও হচ্ছে ট্রিগোনোমেট্রি রেশিও। ওকে, একটা অ্যাঙ্গেল এই থিটা রেসপেক্টে, ঠিক আছে, আমি এখন এইটা মুছিয়ে দিলাম না, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই থিটা, আমি ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা মুছিয়ে দিলাম। এখানে এই থিটার সাপেক্ষে এটা কি কি না, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে আমার সাইন থিটা কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস থিটা আছে বেস বাই হাইপোটেনাস, আর ট্যান থিটা আছে পারপেন্ডিকুলার বাই বেস। এবার এগুলো একটা ট্রিগোনোমেট্রি রেশিও, ঠিক আছে। ট্রিগোনোমেট্রি রেশিও কেন না, এখানে হচ্ছে একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে দুটো সাইডের রেশিও, সেই জন্য এগুলোকে প্রত্যেককে বলা হয় ট্রিগোনোমেট্রি রেশিও, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখো মজার জিনিস যেটা হচ্ছে না, এখানে তিনটে আমি লিখেছি, বাকি তিনটে যে এগুলো প্রত্যেকের রেসিপ্রোকাল। কি না, কোসেক থিটা,
কোসেক থিটা কি না হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, তার মানে কি 1/sin থিটা না? দেখো দেখি না, সাইন থিটা হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে কোসেক থিটা আছে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, তার মানে 1/sin থিটা না? তাহলে কোসেক থিটা আর সাইন থিটা কি রেসিপ্রোকাল টু ইচ আদার, ঠিক আছে। সিমিলারলি সেক থিটা কি না আমার কস থিটা কি আছে বেস বাই হাইপোটেনাস, তাহলে সেক থিটা হবে কি হাইপোটেনাস বাই বেস, তার মানে কি 1/cos থিটা, ঠিক আছে। তাহলে সেক থিটা আর কস থিটা কি রেসিপ্রোকাল টু ইচ আদার। সিমিলারলি কট থিটা হচ্ছে কি না ট্যান থিটা কি ছিল পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে কট থিটা হবে কি বেস বাই পারপেন্ডিকুলার, তার মানে কি 1/tan থিটা। ওকে, এবার এখান থেকে দেখো আমি এগুলো মুছে দিলাম, তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হবে সেটা কি করবে সেই জায়গায় পজটা করবে, জিনিসটা তোমরা খাতায় টুকে নিতে পারবে, ঠিক আছে। এবার দেখো এখানে আমি যে ওখানে লিখেছি কোসেক থিটা তোমার কি বেরিয়েছে না 1/sin থিটা, তাই তো। তার মানে কি কোসেক থিটা ইন্টু সাইন থিটা 1, তাই তো। সেক থিটা কি বেরিয়েছে না সেক থিটা সমান 1/cos থিটা, তার মানে কি সেক থিটা ইন্টু কস থিটা কত 1। ওকে, আবার কট থিটা কত বেরিয়েছে 1/tan থিটা, তাহলে কট থিটা ইন্টু ট্যান থিটা সমান কত 1। তাহলে এগুলো মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে না যে যেগুলো রেসিপ্রোকাল আছে, ধরো কোসেক থিটা সাইন থিটা হচ্ছে রেসিপ্রোকাল টু ইচ আদার, তার মানে কি তাদের প্রোডাক্টটা 1 হবে, ঠিক আছে। কোসেক থিটা আর যদি সাইন থিটা যদি রেসিপ্রোকাল টু ইচ আদার হয় তাহলে তাদের প্রোডাক্টটা 1 হবে। ওকে, সেরকম কি না সেক থিটা আর কস থিটা যদি রেসিপ্রোকাল টু ইচ আদার হয় তাহলে সেক থিটা ইন্টু কস থিটা কত 1 হবে। যেগুলো রেসিপ্রোকাল আছে একে অপরে সেগুলোর প্রোডাক্ট কি 1 হয়, ঠিক আছে। তাহলে এটা বুঝতেই পারছো। এবার আমি যখন বেসিক আইডিয়া অফ ট্রিগোনোমেট্রি পড়াবো তখন কিন্তু এগুলো আবার রিপিট করবো, ঠিক আছে। আমি শুধু হাইট এন্ড ডিস্টেন্সে শুরু করছি দুটো কারণ, মেনলি হচ্ছে কি না সবার হাইট এন্ড ডিস্টেন্সের অসুবিধা হয়, সেজন্য হাইট এন্ড ডিস্টেন্সে শুরু করছি। আশা করি তোমরা ট্রিগোনোমেট্রি বেসিক কনসেপ্টগুলো সেগুলো তোমাদের ততটা অসুবিধা হয় না, ঠিক আছে। হাইট এন্ড ডিস্টেন্সে অসুবিধা হয় বলে করাচ্ছি। আরেকটা হচ্ছে যেটা আমি প্রথমে বলেছিলাম আমার স্টুডেন্টদের জন্য প্রথম শুরু করছি, তো অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টদের আগের চ্যাপ্টারগুলো আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি, এইটা বাকি ছিল, সেজন্য আমি যেহেতু একসঙ্গে ওদেরও যাতে বেনিফিট হয় তোমাদেরও হয় সেজন্য ফার্স্ট এটা দিয়ে শুরু করেছি, ঠিক আছে। আর যদি তোমাদের কারণ ওই বেসিক আইডিয়াগুলো যদি না শেষ হয়ে থাকে তাহলে কাজ করবে কি না তোমরা এই চ্যাপ্টারটা আগে দেখবে না, আগে কি করবে আমি যে বেসিক আইডিয়া যখন ধরো 1 উইকের পরে শুরু করবো ভিডিওটা তখন সেটা আগে দেখবে তারপর এটা দেখবে, ঠিক আছে। এবার হচ্ছে আর একটা মনে রাখবে কি সাইনের ফুল ফর্ম হচ্ছে সাইন, কসের ফুল ফর্ম হচ্ছে কোসাইন, সেকের ফুল ফর্ম হচ্ছে সেকান্ড, ঠিক আছে। কোসেকের ফুল ফর্ম হচ্ছে কোসেকেন্ড, ঠিক আছে। ট্যানের ফুল ফর্ম হচ্ছে কি ট্যানজেন্ট, আর কটের ফুল ফর্ম হচ্ছে কি কটেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে কোসেক থিটা মানে অ্যাকচুয়ালি কোসেকেন্ড থিটা, বাট ওই অত বড় অ্যাব্রিভিয়েশনটা না করে শর্টে আমরা কোসেক থিটা বলি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কোসেক থিটা মানে কোসেকেন্ড থিটা। সাইনের যেরকম সাইন অ্যাকচুয়ালি যেরকম আমরা শুধু সাইন এটা লিখি সেটা জাস্ট ফুল ফর্ম হচ্ছে শুধু একটা ই অ্যাড হয়ে যায়, ঠিক আছে। এবার এই সাইন থিটা মানেই অ্যাকচুয়ালি এটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে, SINE থিটা, ঠিক আছে, কিন্তু আমরা শর্টে অ্যাব্রিভিয়েশনটা করি। ওকে, এবার এটা যখন আমাদের হয়ে গেল তাহলে আমরা জানলাম কি না যেগুলো রেসিপ্রোকাল আছে তাদের প্রোডাক্টটা 1 হয়, ঠিক আছে। রেসিপ্রোকাল যেগুলো ট্রিগোনোমেট্রি রেশিও তাদের প্রোডাক্টটা 1 হয়। এবার আরো আমরা জানবো কি না ট্রিগোনোমেট্রি আইডেন্টিটি। ট্রিগোনোমেট্রি আইডেন্টিটি কি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1।
দেখো 6টা ত্রিকোণমিতি রেশিও আছে, এখানে কিন্তু 6টাই ত্রিকোণমিতি রেশিও কোনো না কোনোতে আছে, ঠিক আছে। টোটাল কটা ত্রিকোণমিতি রেশিও আছে না, 6টা। একটা আছে সাইন, একটা আছে কস, একটা আছে সেক, একটা আছে কোসেক, আর একটা আছে ট্যান, আর একটা কট। তাহলে 6টা ত্রিকোণমিতি রেশিও। এখানে কিন্তু 6টা ত্রিকোণমিতি রেশিও, 3টে আইডেন্টিটিতে মোটামুটি ইনভলভ আছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এইগুলো কেন শিখছি না, আমাকে যখন আমি হাইট এন্ড ডিস্টেন্স করবো তখন কিন্তু আমাদের এই বেসিক কনসেপ্টগুলো কাজে লাগবে, ঠিক আছে। ওকে, এবার আর কি না কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের রুলসগুলো, ঠিক আছে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের রুলস কি না, সাইন 90 মাইনাস থিটা সমান কত, কস থিটা। তারপরে কি না কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে। তারপর হচ্ছে কি না সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত, কোসেক থিটা। আবার কোসেক 90 মাইনাস থিটা সমান কত, সেক থিটা। ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা। আর কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। এবার দেখো একমাত্র ট্যান কটেরই রেসিপ্রোকালের কনসেপ্টটা আর মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের ক্ষেত্রে দেখো ট্যানের যদি আমি না কমপ্লিমেন্টারি এটা ধরি তাহলে কি কট, আবার ট্যানের রেসিপ্রোকাল কি কট না, ঠিক আছে। ট্যানের কমপ্লিমেন্টারি জিনিসটা কমপ্লিমেন্টারি ত্রিকোণমিতি রেশিও কি কট, ঠিক আছে। আবার কটের কমপ্লিমেন্টারি ত্রিকোণমিতি রেশিও কি ট্যান। তাহলে আবার কিন্তু তাদের রেসিপ্রোকালটাও কিন্তু ট্যানের কট হয় আর কটের ট্যান হয়, বাট বাকিগুলো কিন্তু আলাদা। সেই জন্যে এখানে কিন্তু গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে যে সেকের কমপ্লিমেন্টারি কিন্তু কোসেক, বাট সেকের রেসিপ্রোকাল কি কস, ঠিক আছে। সাইনের কমপ্লিমেন্টারি কি হচ্ছে কস, বাট সাইনের রেসিপ্রোকাল হচ্ছে কোসেক। শুধুমাত্র ট্যানের রেসিপ্রোকাল আর কমপ্লিমেন্টারি সেম, ঠিক আছে। ওকে, হ্যাঁ আমরা কোথায় ছিলাম না, আমরা পড়ছিলাম কি না ত্রিকোণমিতির আইডেন্টিটি গুলো। 3টে আইডেন্টিটি বলেছি, তার মধ্যে 6টা ত্রিকোণমিতির রেশিও আমি দেখিয়েছি কিভাবে ইনভলভ আছে। তার সঙ্গে দেখিয়েছি কি না কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস গুলো দেখিয়ে দিয়েছি কি করে রিলেটেড। তার সঙ্গে এমনি ত্রিকোণমিতির রেশিও গুলোর ফর্মুলা কি সেগুলো বলে দিয়েছি। এবার আমরা জানবো কি না বিভিন্ন ত্রিকোণমিতির রেশিওর কয়েকটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে তাদের ভ্যালুগুলো কি কি, ঠিক আছে না। আমাদের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। আর হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা কি করব না সাইন ট্যান বেসিক্যালি 3টারই বের করব। সাইন 0 ভ্যালু কত 0, ঠিক আছে। অ্যাঙ্গেল যখন দিব তখন ডিগ্রি দিব, ভ্যালু কত 0। সাইন 30 কত হাফ, সাইন 45 কত 1/√2, আর সাইন 60 ডিগ্রি কত √3/2, আর সাইন 90 কত 1। কসের কি হবে, জাস্ট এটাকে রিভার্স করব, 1√3/2, এটা রিভার্স করে সেম থাকবে 1/√2, এটা হাফ, এটা 0। এবার ট্যান কি হবে না আমি একবার বোঝাচ্ছি আরেকবার। সাইন থিটা সমান কি ছিল, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। কস থিটা কি ছিল না বেস বাই হাইপোটেনাস। আর ট্যান কি ছিল না পারপেন্ডিকুলার বাই বেস। এবার দেখো সাইন থিটা বাই কস থিটা যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে না পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বাই বেস বাই হাইপোটেনাস। এবার এটাকে সিম্পলিফাই করলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস এটা উল্টে গিয়ে হাইপোটেনাস বাই বেস হয়ে যাবে। সরি, এই হাইপোটেনাস কেটে যাবে, তাহলে কি হবে পারপেন্ডিকুলার বাই বেস। ওকে, তাহলে
এটা কি হয়েছে পারপেন্ডিকুলার বাই বেসটা না ট্যান থিটা, তাই তো ট্যান থিটা বরাবর পারপেন্ডিকুলার বেস। তাহলে ট্যান থিটা কি সাইন থিটা বাই কস থিটা, যখন ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা জেনে গেলাম আমরা, তাহলে বলো দেখি ট্যান জিরো কত হবে, ট্যান 0 ডিগ্রি, তার মানে সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, ঠিক আছে। সিমিলারলি ট্যান 90 কি হবে, সাইন 90 বাই কস 90, ট্যান 45 কত হবে, সাইন 45 বাই কস 45, এরকম প্রত্যেকটা আমি করতে পারবো। তাহলে আমাকে প্রথম দুটো রোতে যদি আমি মনে রাখতে পারি, অ্যাকচুয়ালি প্রথম ফার্স্ট রোটা যদি মনে রাখি বাকি সবগুলো বেরিয়ে যাবে, কি বলে না ফার্স্ট রোটা জানলাম তাকে রিভার্স করে দিলাম তাহলে কস বেরিয়ে আসবে। এবার ট্যান কি করে জানবো না সাইন বাই কস, এবার সাইন বাই কস মানে ধরো ট্যান 0 ডিগ্রি যদি হয় তাহলে সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত 0 ডিগ্রি আর কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত 1, তাহলে অ্যাকচুয়ালি ট্যান 0 ডিগ্রি হবে 0 বাই 1, তার মানে আলটিমেট 0। ট্যান 30 ডিগ্রি মানে কি সাইন 30 বাই কস 30, তার মানে হচ্ছে হাফ বাই √3 বাই 2, 2 কেটে যাবে তাহলে 1 বাই √3, আর এটা কত 1 বাই √2 বাই 1 বাই √2 দ্যাট ইজ 1, আর এটা √3 বাই 2 বাই 1 বাই 2 তাহলে কত হবে √3, আর এটা কত হয়ে যাবে 1 বাই 0 দ্যাট ইজ আনডিফাইন্ড, ঠিক আছে। আনডিফাইন্ড আর ইনফিনিটির মধ্যে পার্থক্য আছে, বেসিক্যালি অনেকে ভুলিয়ে ফেলে আনডিফাইন্ড আর ইনফিনিটি। ইনফিনিটি হচ্ছে কি একটা লার্জ নাম্বার যেটাকে তুমি ফাইন্ড করতে পারবে না, মানে অ্যাজ পসিবল অ্যাজ লার্জ, ঠিক আছে, সেটাকে কাউন্ট করা যাবে না। বাট ইন আনডিফাইন্ড মানে যেটাকে ডিফাইন করা যায় না, ঠিক আছে। ডিফাইন করা যায় না মানে যাতে বাংলায় বলে যার সংজ্ঞা নির্ণয় করা যাবে, ঠিক আছে, মানে সংজ্ঞায়িত নয়, ঠিক আছে। সংজ্ঞায়িত নয় মানে সাপোজ আমি এমন একটা অবজেক্টের ডেফিনেশন দিচ্ছি যার ডেফিনেশনই পসিবল নয়, ঠিক আছে। ধরো আমি একটা বলছি যে একটা অবজেক্টকে আমি ছাগল বলবো মানে গট, ঠিক আছে। এবার ছাগলের বৈশিষ্ট্য যেগুলো সেগুলোকেই ছাগল বলবো, ছাগলের বৈশিষ্ট্য ওই অবজেক্টের মধ্যে ছাগলের বৈশিষ্ট্য দেখতে পাই তাহলে তাকেই ছাগল বলবো। এবার ওই অবজেক্টের মধ্যে বৈশিষ্ট্যগুলো দেখছি, সে অ্যানিমেলটা আছে, একটা অ্যানিমেল ধরেছি, ঠিক আছে, অবজেক্ট থেকে অ্যানিমেল ধরলাম, সে আমার অ্যানিমেলটা আছে মাংসাশী, ঠিক আছে। তারপর হচ্ছে কি খুব হিংস্র, ঠিক আছে। তার মধ্যে আরো বিভিন্ন বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে সাপোজ ধরো না সেটার গায়ে ডোরা ডোরা দাগ থাকে, ঠিক আছে। তাহলে আমি ছাগল ডিফাইন করছি, বাট সেই ক্যারেক্টার গুলো যেগুলো নিচ্ছি সেগুলো কিন্তু ছাগলের একটাও নয়, তাই তো। তাহলে আমি যে ওই অবজেক্টটাকে গড বলে ডিফাইন করছিলাম, ঠিক আছে, তাহলে ওটা তো ভুল, ডিফাইন করাটা ভুল, ঠিক আছে। তাহলে ওই যে জিনিসটাকে ডিফাইন করছি সেটা কি আমরা ভুল ডিফাইন করছি। তাহলে আমরা যদি এটা রংলি ডিফাইন করি তাহলে ওই জিনিসটাকে তো আমাদের নেমিংটা যেটা নেম দিচ্ছি যে গোড বলে, ঠিক আছে, সেটাকে ভুল দিচ্ছি, এবং এটা হচ্ছে রং ডিফাইন করা, এটা কিন্তু আনডিফাইন নয়। বাট কিছু কিছু জিনিস আছে, ধরো সাপোজ ভুল, ঠিক আছে, এই কি ডিফাইন করতে পারবে? ডিফাইন করা যাবে না, কারণ হচ্ছে এটা আমরা কেউ দেখিনি। যদিও অনেকে বলে বাড়ির মা কাকিমারা বলে যে ভূত দেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ ভূত বলে কোনো জিনিসই নেই, ঠিক আছে, ওকে। তাহলে কেন ভূতের কোনো ডেফিনেশন নেই, সে ভূত কিরকম হবে, ভূত কেন দেখিনি। তাহলে যদি আমি কোন জিনিসকে ভূত বলতে চাই তার মানে কি সেটাকে ডিফাইন করছি সেটা ঠিক নয়, সেটা কেন কি ঠিক নয় হচ্ছে বড় কথা, সেটাকে ডিফাইন করা যায় না, কারণ ভূত তো আমরা দেখিই নেই, তাকে ডিফাইন করবো কিভাবে, তাই না। সেই জন্য ভূত জিনিসটাকে যদি আমরা বলতে চাই ঠিক নয়, সেটা ডিফাইন আনডিফাইন হয়ে যাবে, কারণ কি ভূত জিনিসটাই পসিবল নয়, ঠিক আছে। ঘোষ বলে কোনো জিনিসই এখন পসিবল নয়। আমরা অনেক সিনেমায় দেখি, বাস্তব জীবনে কাকিমারা বলে মারা বলে যে ভূত দেখে ভূত আছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি সায়েন্স যেটা ডিফাইন করছে, সায়েন্স বলছে যে ভূত বলে কোনো জিনিস হয় না, সোল বলে জিনিস হয়, সোল হতে পারে, বাট ভূত বলে কোনো ঘোষ বলে কোনো জিনিসই হয় না। তাহলে আমি যদি কোনো ঘোষ বলছি, ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন হয়েছে যেমন ঘোষ বলে জিনিসই নেই, তাহলে আপনি ঘোষ কথাটাই এলো কেন না, ঘোষ কথাটা এলো যেরকম আনডিফাইন কথাটা যেটা ডিফাইন করা যায় না তাকে তো আনডিফাইন, সেরকম অনেক জিনিস আনডিফাইন আছে যাকে আমরা ডিফাইন করতে পারি, তাকে আমরা নিজেদের ইচ্ছা মতো নাম দিয়েছি ঘোষ, ঠিক আছে। যেমন সাপোজ আমার নাম বিদেশ, আমার নাম বিদেশের পিছনে কোনো কারণ জাস্ট নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এমনটা নয় যে আমি আমার নাম বিদেশ মানে কি আমি ফরেনে থাকি বা আমি দেশে ফিরি না, ঠিক আছে, এরকম তো নয়। আমি তো ইন্ডিয়াতেই আছি, আমার দেশে আছি, তাহলে আমার নামের পিছনে নিশ্চয়ই
কোন সঠিক এমন কিছু ভেবে কিছু দেওয়া হয় না, ঠিক আছে। এবং ঘোষ নামটা কি জন্য দেওয়া হয়েছে, আনডিফাইন্ড কোনো জিনিস জানি না তাকে তো আমি এমনি নাম দিতে পারি, ঠিক আছে। নেমিংটা এমনি দিতে পারি, নেমিংটা এমনটা মানে সব জিনিসে লজিক্যালি নেমিং দেওয়া হয় তা নয়, ঠিক আছে। সাপোজ ভাবো লেন্থ, কোন জিনিসের লেন্থ, এবার লেন্থ কেন, এটাকে ব্রেথও বলতে পারি না, বাট লেন্থ বলছি যেহেতু বলে দিয়েছেন এটা কনভেনশন, যেটা লেন্থ বলা সেই জন্য লেন্থ বলছি, তার মানে এটা না যে লেন্থ বলার পিছনে কোনো রিজন আছে, তাই না। ওকে, তাহলে এটা কি বলা হবে, আনডিফাইন্ড, যাকে ডিফাইন করা, কারণ 1/0 ইজ নট পসিবল, বেসিক্যালি এটা পসিবল না, 1 কে 0 দিয়ে কখনো ভাগ করতে পারবে না, ঠিক আছে। কারণ 1 কে যদি 0 দিয়ে ভাগ করতে যাও ব্যাপারটা এরকম হবে, তুমি সারা জীবন ভাগ করতে থাকবে, ভাগ শেষ হবে না। দেখো 0 1 যা 0, আবার 1 চলে আসবে, 0 1 যা, এবার তুমি বলো 1 দিয়ে এরকম চলবে, এরকম 1 দিয়ে এরকম চলবে, আবার এটাকে 1 দিয়ে না করে তো 2 দিয়ে ভাগ করতে পারো। ধরো 0 2 যা 0 1 নাম্বার, আবার 0 2 যা 0, আবার 1 নাম্বার, 0 2 যা 0, এরকম হবে। আবার এটাকে এরকম করতে পারি, সব 3 দিয়েও ভাগ করতে পারি। তাহলে বেসিক্যালি কোন জিনিস দিয়ে আমি ভাগ করছি, 1 কে 0 দিয়ে ভাগ করতে পারি, এটা অনেক কিছু রে, তাহলে কোশ্চেন আসবে, অনেকগুলো কোশ্চেন আসবে। আর একটা জিনিসকে যখন আরেকটা জিনিসকে ভাগ করছি তার একটাই কোশ্চেন আসবে, ঠিক আছে। যদি ডিভাইডার ফিক্সড আর ডিভিডেন্ড ফিক্সড হয় তাহলে কোশ্চেন ফিক্সড হবে, অলওয়েজ ফিক্সড হবে, ঠিক আছে। ওকে, ডিভাইডার যদি ফিক্সড হয় আর ডিভিডেন্ড যদি দুটো জিনিস ফিক্সড হয় তাহলে তার কোশ্চেন মাস্ট বি ফিক্সড, তার কোশ্চেন ভ্যারি করতে পারে না। তাহলে এখানে তো কোশ্চেন ভ্যারি করে আছে, তার মানে কি এটা যে এই যে ডিভিশনটাই হয়েছে, ডিভিশনটাই তো অ্যাকচুয়ালি প্রপার ডিভিশনটাই তো ভুল, ঠিক আছে, ডিভিশনটাই ডিভাইড নয়, তাই না। তাহলে সেই জন্য এই 1/0 জিনিসটাকে আনডিফাইন্ড বলা হয়, ঠিক আছে। এটা ইনফিনিটি লিখে দেবেন, আনডিফাইন্ড, যাকে বাংলায় বলে অনির্ণেয়, অনির্ণেয়। ওকে, তাহলে এবার হচ্ছে আমি 3টা ভিউ রেশিওর ভ্যালু বলে দিয়েছি, 5টা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আছে, তাদের রেসপেক্টে 3টা ভিউ রেশিওর ভ্যালু বলে দিয়েছি। এবার বাকি 3টা ভিউ রেশিও আছে, এগুলো কি করবে না, ধরো কোসেক 0 ধরো, তাহলে কি 1/sin 0, কেন কোসেক আর সাইন তো রেসিপ্রোকাল, তাই তো। এবার কি sin 0 কত আছে 0, তাহলে 1/0, তাহলে কোসেক 0 কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে না। সিমিলারলি তুমি কোসেক 30 বের করতে, তাহলে 1/sin 30, আর sin 30 ভ্যালু কত হাফ, তাহলে 1/2 দ্যাট ইজ 2 হয়ে যাবে, ঠিক আছে। কোসেক 45 মানে কি 1/sin 45, তাহলে 1/sin 45 মানে 1/√2 দ্যাট ইজ উপর উঠে গিয়ে √2 হয়ে যাবে, তাই তো, ঠিক আছে। তাহলে এভাবে তুমি 3টা মনে রাখো, তাহলে বাকি 3টা তুমি নিজের মতো বানিয়ে নিতে পারবে। বেসিক্যালি আমি বলবো একটা মনে রাখলে সবগুলো হয়ে যাবে, sin 0 ভ্যালু 0 ডিগ্রি, sin 30 ভ্যালু হাফ, sin 45 1/√2, sin 60 হচ্ছে √3/2, আর sin 90 হচ্ছে 1। এইটা মনে রাখলে, এই রোটা মনে রাখলে বাকি সবগুলো হয়ে যাবে। এবার বলবে স্যার যে এগুলো কি করে হলো, না এগুলো কি করে হলো, বেসিক প্রপার্টি যখন বলবো ট্রিগোনোমেট্রি সেখানে কিন্তু আমি এগুলো বোঝাবো, sin 0 কেন 0, sin 30 কেন হাফ, sin 45 কেন 1/2, এগুলো সব লজিক আছে, এমনি এমনিও আসেনি। ম্যাথমেটিক্স কখনো লজিক ছাড়া হয় না, এটা কিন্তু বেসিক জিনিস বলে দেবো, ঠিক আছে। ম্যাথমেটিক্স জীবনে যা কিছু করে সবকিছু পিছনে লজিক আছে, যদি তুমি লজিক ঠিক মতো বুঝতে পারো, ঠিক আছে। কারণ লজিক মানে একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে, ঠিক আছে। আর ম্যাথমেটিক্স তো লজিক ছাড়া হবেই না। ওকে, তাহলে আমরা এগুলো জেনে নেব। তাহলে আমরা কি কি জিনিস জানলাম না, ফার্স্ট হচ্ছে সাইন কস ট্যান, এগুলোর বেসিক ডেফিনেশন কি, না এগুলো সাইন কসের ট্যান ফর্মুলা গুলো কি জেনে নিলাম। তারপর হচ্ছে না ওদের রেসিপ্রোকাল রিলেশন গুলো জেনে নিলাম, তার সঙ্গে কি জানলাম না কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলা জানলাম। তারপর 3টে আইডেন্টিটি ছিল। এবার আইডেন্টিটি কেমন, একটা প্রশ্ন হচ্ছে আইডেন্টিটি জিনিসটা আর ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা আইডেন্টিটি। কেন এ বি যে কোনো রিয়াল ভ্যালুর জন্য, ঠিক আছে, এ বি যে কোনো রিয়াল ভ্যালুর জন্য এটা কিন্তু সত্য। দেখবে সাপোজ we take a equal to 3, b equal to 2, তাহলে কত হচ্ছে 3 plus 2 5, that is 5 square মানে 25। এই রাইট সাইডে দেখো
3 square plus 2 into 3 into 2 plus 2 square 9 6 12 মানে 12 plus 4 তাহলে কত 25 হচ্ছে না। সিমিলারলি তুমি a equal to 1 b equal to 2 নাও, সেটাও দেখবে লেফট সাইড রাইট সাইড একই হবে, 25 হবে না বাট তাদের লেফট সাইড রাইট সাইড একই হবে। তুমি a b যে কোনো রিয়াল ভ্যালু না, লেফট সাইড রাইট সাইড একই হবে। তুমি অসংখ্য ভ্যালু তো অসংখ্য ভাবেই সে কিন্তু লেফট সাইড আর রাইট সাইড সমান হবে। কিন্তু তুমি x স্কয়ার ইকুয়াল টু 4 এখানে শুধু x ইকুয়াল টু প্লাস 2 এর জন্য এটা ট্রু আর x ইকুয়াল টু মাইনাস 2 এর জন্য ট্রু। তাহলে এটা ইকুয়েশন, কেন ইকুয়েশন কি হয়, কয়েকটা নির্দিষ্ট মানের জন্য লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, মানে ইকুয়েশন মানে কয়েকটা নির্দিষ্ট মানের জন্য সেটা ট্রু হয়, দ্যাট ইজ বোথ সাইড স্যাটিসফাই করে, ঠিক আছে ইকুয়েশনে। এবার ইকুয়েশনে কি যত ডিগ্রি তার ততগুলো রুট হবে, এগুলো হচ্ছে একটা রুট ইকুয়েশনে, এটা হচ্ছে প্লাস 2 এটা মাইনাস 2। বাট আইডেন্টিটি যে কোনো রিয়েল ভ্যালুর জন্য এটা ট্রু, ঠিক আছে। আইডেন্টিটি বাংলায় বলে হবে আর ইকুয়েশনকে জানা সমীকরণ, ঠিক আছে। ওকে, তাহলে আইডেন্টিটি বেসিক্যালি কি যে কোনো মানের জন্য, বাস্তব মানের জন্য যে জিনিস আইডেন্টিটি মানে সেখানে প্যারামিটার গুলো কি কিনা এ আর বি, ঠিক আছে, চলো যাকে বলা প্যারামিটার বা ভ্যারিয়েবলস, ঠিক আছে, সেগুলো যে কোনো মানের জন্য, যে কোনো মানে না বাস্তব মানের জন্য। আমরা যে কোনো জিনিস পড়বো এখন ক্লাস 10 পড়বো সব বাস্তবই পড়বো, অবাস্তব এই জিনিসটা অ্যাকচুয়ালি ইমাজিনারি যে ব্যাপারটা সেটা ক্লাস 11 এ ফার্স্ট তোমরা শিখবে, তারপর উঁচু ক্লাসে আরো শিখবে। এবার হচ্ছে তাহলে কি এখানে যে প্যারামিটার গুলো আছে, প্যারামিটার যে কোনো রিয়েল ভ্যালুর জন্য কিন্তু বোথ সাইড সমান হবে, কোথায় না অবে বা আইডেন্টিটি ইকুয়েশনে কয়েকটা নির্দিষ্ট মানের জন্য এটা ট্রু হয়, ঠিক আছে, স্যাটিসফাই করে। ওকে, তাহলে ওই যে তিনটা আইডেন্টিটি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা কিন্তু থিটার যে কোনো রিয়েল ভ্যালুর জন্য কিন্তু সেটা ট্রু হবে, মানে কি রিয়েল ভ্যালু মানে রিয়েল অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি সেটা থিটাটা অ্যাঙ্গেল, তাহলে কোনো রিয়েল অ্যাঙ্গেলের জন্য সেটা ট্রু হবে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। থিটা তুমি 0 ডিগ্রি নাও, বোথ সাইড সেম হবে, কারণ থিটা 0 হলে sin 0 কত 0 হয়, তাহলে 0 স্কয়ার, আর cos 0 কত 1 হয়, তাহলে 1 স্কয়ার, দেখো এটা 1 হবে। আবার 45 নাও, sin 45 কত 1/√2 তার হোল স্কয়ার, এটা কত 1, এটা cos 45 1/√2, কারণ থিটা এখানে জানলে এখন কারণ থিটাকে নিশ্চয় থিটাকে বোথ দুটো জায়গায় সেম নিতে হবে, cos-এর জায়গাও সেম নিতে হবে, থিটা 45 নিলে cos-এর জায়গাও 45, sin এর জায়গাও 45, তাহলে কত হবে হাফ প্লাস হাফ, that is 1. Okay, similarly তুমি 60 ডিগ্রি নিলেও দুটো সেম হবে, এবং তুমি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা নাও, সেখানে দেখবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত হয় 1 হয়। এবার sec 0 মানে cos 0 কত, cos 0 1 হয়, তাহলে 1 এর উল্টো 1 মানে বেসিক্যালি 1/1, তাহলে 1 কে উল্টালে আবার 1 হবে, তাহলে sec 0 কত 1, তাহলে 1 স্কয়ার, ঠিক আছে, আর tan 0 কত 0, তাহলে কত 1 মাইনাস 0 দ্যাট ইজ 1, বুঝছো না। সেরকম তুমি এবারে সেখানের কথা যেটা আছে এই যে আইডেন্টিটি, এখানে একটা ব্যাপার আছে যে আইডেন্টিটি একটা রেস্ট্রিকশন আছে, এই আইডেন্টিটি কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু এই আইডেন্টিটি রেস্ট্রিকশন এটাই আছে, আর cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ওটাও আছে। তুমি যদি থিটা 90 নাও, sec 90 কত হবে, cos 90 কত হয় 0 হয়, তাহলে sec 90 কত হয়ে যাবে 0 মানে কি 0/1, তাহলে sec 90 0 হয়, ঠিক আছে, সরি sec 90 বলছি, cos 90 যদি 0 হয় তাহলে cos 90 0 হলে sec 90 কত হয়ে যাবে আনডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি যদি sec 90 ভ্যালু তুমি বসাতে চাও, tan 90 কত না sin 90 কত 1, ঠিক আছে, আর cos 90 কত 0, তাহলে tan 90 ও আনডিফাইন্ড হয়ে যাবে, কারণ tan 90 আনডিফাইন্ড দেখো লিখেছিলাম সেখানে tan 90 আনডিফাইন্ড, তাহলে এখানে দেখো sec 90 আনডিফাইন্ড, তার আনডিফাইন্ড স্কয়ার মাইনাস আনডিফাইন্ড স্কয়ার, এটা আনডিফাইন্ড হবে, কেন আনডিফাইন্ড স্কয়ার মাইনাস যদি আনডিফাইন্ড হয় সেটা আনডিফাইন্ড হবে, সেখানে সেই জন্য সেখানে যে রেস্ট্রিকশনটা কি না থিটাটাকে আমরা বেসিক্যালি ফার্স্ট কোয়াড্রান্টে নিব, তো স্যার বাকিগুলো অবশ্যই আমরা শিখবো, সেটা ক্লাস 11 এ শিখবো, ঠিক আছে। ওকে, ক্লাস 11 এ আমরা শিখবো সেগুলো, কিন্তু এখানে ক্লাস 10 এ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কিন্তু থিটা ফার্স্ট কোয়াড্রান্টের পুরো ফার্স্ট কোয়াড্রান্ট জিনিসটা কি সেটা তোমরা জানো না হয়তো,
ঠিক আছে। বেসিক্যালি তোমরা জানো অ্যাকুইট অ্যাঙ্গেল জানো, যেটা জিরো, অ্যাকুইট অ্যাঙ্গেলটা এরকম হয়, জিরো বা জিরো সমান, যে মানে জিরো সমান বা জিরো হচ্ছে বড় আর 90 ছোট, এটা হচ্ছে ওটাই হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। কিন্তু আমরা এখানে সবকিছু কোয়াড্রেন্ট হিসেবে করবো। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি না, টোটাল 360 কে চারটা ভাগে ভাগ করা, একটা আছে 0 থেকে 90 পর্যন্ত, তারপর 90 থেকে 180 পর্যন্ত, আর আছে 180 থেকে 270 পর্যন্ত, আর 270 থেকে 360 পর্যন্ত। ঠিক আছে, টোটাল 360 একটা পুরো, যদি আমি একটা সার্কুলার ইয়ে ধরি যে তার পুরো 360 অ্যাঙ্গেল হবে না। ঠিক আছে, এবার 360 অ্যাঙ্গেল দিয়ে চারটা ভাগ করি, প্রত্যেকটা ভাগ হচ্ছে 90। এটা এই 0 থেকে 90 হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে 90 থেকে 180, আর 180 থেকে 270 হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর 270 থেকে 360 হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, ওকে, আমরা বেসিক্যালি ফার্স্ট কোয়াড্রেন্টের জিনিসই করবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট 0 থেকে 90। এবার এটা ফার্স্ট কোয়াড্রেন্টের পুরোটার ক্ষেত্রে ট্রু, কিন্তু এটা 90 থেকে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। সিমিলারলি cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার বলো cosec 0 বলো, sin 0 0, তাহলে cosec 0 মানে কি 1/0, কারণ sin 0 যদি 0 হয় তাহলে 0 মানে কি 0/1, তাহলে তাকে উল্টে দিলে 1/0 হয়ে যাবে cosec, তাহলে কি cosec 0 আনডিফাইন্ড। আবার cot 0 কি, cot 0 হচ্ছে tan 0 হচ্ছে 0, তাহলে cot 0 কি 1/0 হবে, সেটা আনডিফাইন্ড হবে। ঠিক আছে, তাহলে এটা 0 তে আনডিফাইন্ড হবে, তাহলে এটা 0 তে আমরা ইকুয়াল সাইনটা নিব না। এবার 90 তে নিব কিনা দেখছি না, কোসেক না sin 90 কত, sin 90 হচ্ছে 1, তাহলে কোসেক 1 মানে 1/1, তাহলে কোসেক 90 কত হবে, তাকে উল্টালে 1/1 ই থাকবে, তাই না? তাহলে কোসেক 90 কত 1, আর cos 90 কত না tan 90 কত, tan 90 আনডিফাইন্ড ছিল, tan 90 আনডিফাইন্ড মানে কি 1/0 ছিল। ঠিক আছে, এবার tan 90 যদি আনডিফাইন্ড হয় তাহলে cos 90 উল্টে যাবে, তাহলে 0/1 হয়ে যাবে উল্টালে, তাহলে 0/1 বেসিক্যালি কত 0 হয় না, তাহলে cos 90 কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে cos 90 যখন 0 সেটা কিন্তু ডিফাইন্ড, 0 জিনিসটা কিন্তু ডিফাইন্ড, 1/0 টা আনডিফাইন্ড, 0/1 দ্যাট ইজ 0 সেটা কিন্তু ডিফাইন্ড। তাহলে 90 তে কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে 0 তে, তাহলে এই রেস্ট্রিকশনটা হবে 0 টা হওয়া চলবে, আর আগেটা রেস্ট্রিকশন কি 90 হওয়া চলবে, আর এটা 0-90 সবই হওয়া চলবে। ঠিক আছে, ওকে, এই আইডেন্টিটিতে এগুলো হচ্ছে প্রবলেম। ওকে, তাহলে বেসিক্যালি আমরা মোটামুটি সব বেসিক কনসেপ্ট গুলো একবার করে চোখ বুঝে নিলাম। এবার আমরা হাইট এন্ড ডিস্টেন্সে যাব। ওকে, ফার্স্ট জিনিস কি জানবো, অ্যাঙ্গেল অফ এলিভেশন। এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে কি না, অবজারভার নিচে আছে, অবজেক্ট উপরে আছে। ঠিক আছে, তার মানে কি এখানে অবজেক্ট, অবজারভার ধরে এখানে অবজারভার আছে, এই পয়েন্টে আছে। তাহলে অবজারভার কি করছে, মাথাটা উঁচু করে দেখছে, তাহলে এই অবজারভার যে দেখছে, ঠিক আছে, অবজারভারকে যদি পয়েন্ট ধরি তাহলে অবজারভার কি করবে, গ্রাউন্ডের সঙ্গে একটা অ্যাঙ্গেল করবে, সেই থিটা। ঠিক আছে, সেইটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ এলিভেশন। মানে অবজারভার যখন নিচে থাকে অবজেক্টের নিচে, তখন অবজারভার কি করে না মাথা উঁচু করে দেখে অবজেক্টটাকে, তাই তো? তখন কি হবে, যে অ্যাঙ্গেলটা কম হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, এবার তুমি বলে স্যার কার সঙ্গে কার অ্যাঙ্গেল না, এই যে এটা হচ্ছে লাইন অফ সাইট, দৃশ্য রেখা। দৃশ্য যে রেখা দিয়ে তাকাচ্ছে, মানে সে তাকালে, ধরো সাপোজ আমরা যদি এইরকম তাকাই, তাহলে আমার ওই জিনিসটা যদি দেখতে এখান থেকে একটা জাস্ট লাইন টানলে না, চোখের সঙ্গে একটা লাইন টানা যেতে পারো তো, ওই অবজেক্টের সঙ্গে একটা লিনিয়ার লাইন। ঠিক আছে, ওই লাইনটা হচ্ছে দৃশ্য রেখা বা লাইন অফ সাইট। সেই লাইন অফ সাইটের সঙ্গে যখন গ্রাউন্ডের, ঠিক আছে, অ্যাঙ্গেলটা হয়, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি না অ্যাঙ্গেল অফ এলিভেশন। এবার তোমরা বলবে স্যার আপনি অবজারভারকে পয়েন্ট হচ্ছে, অবজারভার যদি একটা অবজারভারের ধরনের মানুষ যদি হাইট থাকে তাহলে কি হবে না, তার জন্য হবে
তার জন্য কি না এটা গ্রাউন্ড। এবার অবজারভার ধরো সাপোজ এরকম আছে, দাঁড়িয়ে আছে, অবজারভারের চোখটা এরকম সাপোজ, আমি এত ভালো আঁকতে পারি চেষ্টা করছি, আর অবজেক্ট হচ্ছে এখানে, ঠিক আছে। এবার অবজারভার এরকম দেখছি, এবার কি করবো না, তাহলে প্রথমে কি করবো না, এই যে গ্রাউন্ড লাইনটা আছে তার সঙ্গে একটা প্যারাল লাইন হরাইজন্টাল লাইন টানবো, ঠিক আছে। সেটা কি না ওই যে লাইন অফ সাইটের সঙ্গে ইয়ে করবো, ঠিক আছে। সেটা অবজারভারের চোখ দিয়ে হবে, থ্রু দ্য আইজ অফ দ্য অবজারভার, ঠিক আছে, প্যারাল টু দ্য গ্রাউন্ড লাইন, ঠিক আছে। এবার অবজারভার চোখ দিয়ে যখন আমি এইটা প্যারাল লাইন টানলাম গ্রাউন্ডের, তখন এবার কি হবে, লাইন অফ সাইটে কি করবে, তখন এই যে এটাকে বলে হরাইজন্টাল লাইন। তখন কি হবে, এই লাইন অফ সাইটটা এই হরাইজন্টাল লাইনের সঙ্গে অ্যাঙ্গেল করবে, তাহলে এটাই হয়ে যাবে তখন কি অ্যাঙ্গেল অফ এলিভেশন, ঠিক আছে, যাকে বাংলায় বলে উন্নতি কোণ, ঠিক আছে, বুঝতে পারলে। তার উন্নতি কোণ জিনিসটা কি। এবার অনেক সময় কি থাকবে, অবজারভার হাইটটাকে যখন নেগলেক্ট করা হবে তখন তাকে আমি অবজারভারটাকে একটা পয়েন্টে ধরবো, যেটা আগে কিছু করলাম। আর যখন অবজারভার হাইটটা একটা পিচ দেওয়া থাকে কিছু একটা, তখন আমরা হরাইজন্টাল লাইন টেনে করবো, ওকে। এবার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আচ্ছা, মানুষ ডিপ্রেশনে থাকলে মানুষ চিন্তা করে, তাই তো, আমার মানুষের মাথা দেখে নিচের দিকে এরকম ভাবে ভাববে। তার ডিপ্রেশনে যখন তাকে মানুষ চিন্তা করে মাথা নিচের দিকে করে ভাববে, সেরকম এখানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কি হবে না, এখানে যে অবজারভার সে মাথা নিচু করে দেখতে হবে। তার মানে কি, অবজেক্টটা নিচে আছে, অবজারভার উপরে আছে, তাহলে গিয়ে তো অবজারভার কি করে মাথা নিচু করে দেখবে তো, তাই তো। যখন অ্যাঙ্গেল অফ এলিভেশন পেয়েছিল তাকে, ঠিক আছে, যেমন তোমরা এলিভেট করা মানে কি, এলিভেটর দেখেছো, এলিভেট করা মানে কি, এই যে যখন তোমরা এলিভেটরে চলো, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আমাদের গুলোতে এলিভেটর সে থাকে, সেগুলোতে কি তোমরা যখন উঠো, যখন উঠছো তখন এলিভেট করছো, তখন উপরে উঠছো কি মাথাটা যখন উঁচু করে তো উঠছো, উপর দিকে তাকে উঠছো, তখন তোমাদের মাথাটা উঁচু করে থাকছে। তার মানে তুমি নিচ থেকে দেখছো যে উপরে যে ফ্লোরটা সেটা মানুষ কি করা করছো তুমি দেখছো, ঠিক আছে। বেসিক্যালি এই যে আমরা কি করছি, আমরা মাথা নিচু করে এরকম করে উঠি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেসিক্যালি কি এলিভেট করার মানে উপরের দিকে জাস্ট উঠছে। সেখানে এলিভেট যখন হচ্ছে তখন কিন্তু অবজেক্ট উপরে আছে, অবজারভার এখানে আছে, তার মানে কি হচ্ছে, এখানে অবজারভার আর এখানে অবজেক্ট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মাথা উঁচু করে দেখায় বলে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ এলিভেশন। এক্ষেত্রে কি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, মাথা নিচু করে, মানে ধরো একটা বাড়ির ছাদে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, নিচে একটা ধরো কোনো একটা ঝগড়া হচ্ছে বা কোনো একটা বস্তু আছে, ধরো একটা অবজেক্ট আছে তাকে দেখছো, ঠিক আছে, ধরো একটা কুকুর বিড়াল রাস্তায় ঘুরছে, সেই কুকুরটাকে দেখছো তুমি, ঠিক আছে। তখন কি হবে, তুমি কি করে মাথা নিচু করে দেখবে, তার মানে কি এরকম দেখবে। এবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি না, তুমি দেখছো এখানে, এবার তুমি বলবে স্যার এখানে তো গ্রাউন্ড নেই, অবজারভার, আমি যখন অ্যাঙ্গেল অফ এলিভেশন করছিলাম তখন হয় গ্রাউন্ড নেই, যদি অবজারভারটা পয়েন্ট হয় তাহলে গ্রাউন্ডের সঙ্গে অ্যাঙ্গেল, বা যদি অবজারভারটা সার্টেন হাইট থাকে তাহলে কি হবে, অবজারভার আইজ দিয়ে আমরা থ্রু দ্য আইজ অফ দ্য অবজারভার উই ড্র এ প্যারাল লাইন উইথ দ্য গ্রাউন্ড লাইন, ঠিক আছে, দিয়ে আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন করছিলাম, এখানে অবজেক্ট ছিল করছিলাম। এবার এক্ষেত্রে তো এখানে গ্রাউন্ডের থেকে তো অনেক দূরে, এখানে তো তুমি কি করে আনবে না, এখানে কি করতে হবে, এই অবজারভারের চোখ দিয়ে, ঠিক আছে, আমি একটা হরাইজন্টাল লাইন টানবো, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আর এটা কি লাইন অফ সাইট মানে দৃশ্যরেখা। এবার হচ্ছে এই অবজারভার এটা গ্রাউন্ডে আছে, ঠিক আছে, গ্রাউন্ড লাইন, এটা অবজারভার গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে, সরি অবজেক্ট বলছি, অবজেক্ট গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে, অবজারভার এখানে, অবজারভার দেখছে, এটাই হচ্ছে। যদি এখানে অ্যারোর কোনো মিনিং নেই তাহলে এটা ভেক্টর কোয়ান্টিটি যে অ্যারো দিতে হবে, ঠিক আছে। ভেক্টর হলে তার একটা নির্দিষ্ট ডিরেকশন থাকে, স্কেলার বলে কোনো ডিরেকশন হয় না, এটা স্কেলার, অ্যাকচুয়ালি এটা লেন্থ, ঠিক আছে, স্কেলার করুন, এখানে কোনো ভেক্টর কোয়ান্টিটি আমি অ্যারোটা দিলাম যে অবজারভার উপর থেকে নিচে দেখছে, এটা বোঝানোর জন্য। আর এখানে কি হচ্ছিল, নিচ থেকে উপর দিকে তাকাচ্ছিল, ওইটা জাস্ট বোঝানোর জন্য, আর কিছুই না এখানে মিনিং। তাহলে এখানে কি হবে, এই অবজারভার আইস দিয়ে আমি একটা
অ্যাঙ্গেল লাইন টানবো, ঠিক আছে? লাইনটা কি হবে না গ্রাউন্ড লাইন যেটা আছে গ্রাউন্ড লাইনটা প্যারালাল হতে হবে, ঠিক আছে? কি বললাম গ্রাউন্ড লাইনের সঙ্গে প্যারালাল হতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে হরিজন্টাল লাইন। তখন ঠিক আছে, এবার আমার এখানে অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার এই লাইনটা তো প্যারালাল, আর এটা কি ট্রান্সভার্সাল মতো কাজ করছে না, ভেদকের মতো কাজ করছে না? ভেদক বা ছেদক যাই বলুন তোমরা, তাহলে কি হবে এটা একান্তর কোণ সমান হয়ে যাবে। দুটো সমান্তরাল সরলরেখা যদি একটা ছেদক দ্বারা দুটো জায়গায় বিন্দু ছেদ হয় তাহলে তাদের কি হবে একান্তর কোণগুলো সমান হয়, মানে যাকে বলে অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল ইংরেজিতে বলে, ঠিক আছে? অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল দুটো সেম হয় যখন দুটো প্যারালাল লাইনের মধ্যে একটা ট্রান্সভার্স থাকে, তাহলে অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল গুলো সেম, তাহলে এটা কি থিটা হয়, এটা থিটা। এবার আমরা এই থিটাটাকে নিব, অ্যাকচুয়ালি থিটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে এইটা, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কিন্তু এইটা, ঠিক আছে? বাট এইটা নিয়ে আমরা ক্যালকুলেশন করবো, বিকজ আমাদের একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে, যে ট্রায়াঙ্গেল আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? কারণ আমি একটা বুঝে ত্রিকোণমিতি বোঝাম, ত্রিকোণমিতিতে বেসিক্যালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর বেস করা হয়েছে, ঠিক আছে? তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে। সেই ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য এখানে তুমি কোন ট্রায়াঙ্গেল কনভলিউশন আপনি এখানে এরকম ফর্ম করে দিন, এরকম ফর্ম করতে পারেন, হ্যাঁ করতে পারি না এমন করা, ঠিক আছে? বাট আমরা এই ট্রায়াঙ্গেলটা এটা সিমিলার থিং। কেন সিমিলার? সদৃশ্য। কেন না দেখো এখানে সদৃশ্য সর্বসম হবে, ঠিক আছে? কেন না এই হাইটটা সমান, ঠিক আছে? এই লেন্থের সমান, আর এটা সমান, এটা কমন লাইন, তাহলে সর্বসম হবে, ঠিক আছে? এবং সর্বসম যদি হয়েছে তাহলে সদৃশ্য তো হবো, কিন্তু সদৃশ্য হলে সর্বসম হয় না সবসময়, সর্বসম হলে সদৃশ্য হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে কারণ আমার সদৃশ্য হচ্ছে কি দুটো দেখতে একই, ধরো এটা ট্রায়াঙ্গেল আর এর মধ্যে একটি বড় ট্রায়াঙ্গেল হতে পারে, বা সর্বসম হলে দুটো একদম দেখতে সেম হবে, তাদের মানে একদম হাইটে সব একই হতে হবে, পুরো একই। তাহলে এই দুটো যেমন এই দুটো সর্বসম হয়েছে, আবার দেখতেও তো একই, সেটা সদৃশ্য করতে পারি না, বাট এটা সদৃশ্য কিন্তু সর্বসম নয়, কারণ এদের যে হাইটটা আলাদা, এদের ক্ষেত্রফল দুটো আলাদা, তার কারণ কি সর্বসম ত্রিভুজে দুটো ক্ষেত্রফল সমান হয়, তাহলে সর্বসম নয় তার সদৃশ্য, কিন্তু এটা সর্বসম হয়েছে তার সঙ্গে সদৃশ্য হয়েছে, যেন সর্বসম হলে সদৃশ্য অবশ্যই হবে, মানে কনগ্রুয়েন্ট হলে সিমিলার অবশ্যই হবে, ঠিক আছে? বাট সিমিলার হলে যে কনগ্রুয়েন্ট হবে সেরকম কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? মে নট বি ও, ওকে? তাহলে এটা কিন্তু কনগ্রুয়েন্ট হয়ে গেছে, এবার কনগ্রুয়েন্ট হয়ে গেছে সিমিলার হবে, ঠিক আছে? এটা কনগ্রুয়েন্ট কি না এস এই ফর্মুলাতে সাইড দেখো এটা কমন সাইড, এটা সমান, আর এটা সমান, এবার এটাও 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে, কারণ আমরা এখানে পার্পেন্ডিকুলার টানবো সবসময়, আমরা এই বলাটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করবো, যেটা হাইপোটেনাস করতে গেলে বা ত্রিকোণমিতি করতে গেলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা খুব ইম্পর্টেন্স আছে, সেখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করবো, সেখানে একটা পার্পেন্ডিকুলার ড্র করবো, আর এটা যখন পার্পেন্ডিকুলার করছে এরকম এই লেন্থটাও সেই পার্পেন্ডিকুলার এখানে থাকবে 90 অ্যাঙ্গেল, তাহলে এটা হাইটটা সমান হবে, তো বুঝতে পারছো? তাহলে এটা সমান, আবার এটা কমন লাইন, তাহলে এই শেষ হচ্ছে, ঠিক আছে? এবার এটা কোন তুমি ইয়ে করে এটা সমান, আর দুটো মাঝখানে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি, এটা আর এটা 90 ডিগ্রি, তাহলে কি এস ফর্মুলা করতে পারো, সর্বসম্মত দেখাতে পারো, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমরা নিচের ট্রায়াঙ্গেলটা দিয়ে করবো, ঠিক আছে? উপর থেকে করতে পারি না এমন নয়, কারণ আমরা ওটা থেকে অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেলটাকে ফর্ম করে এখানে এটাই করবো, ঠিক আছে? আমাদের সুবিধা, কারণ উল্টো দেখতে হচ্ছে না, ওকে? আর কিছু না, জাস্ট উল্টো দেখতে হচ্ছে বলে আমরা এটা করবো, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হয়ে গেল। তোমার যদি কোনো জিনিস আমি তাড়াতাড়ি মুছে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা লেন্থি হবে, তো সেই জন্য আমি একটু স্পিডটা একটু বেশি দেবো। তোমরা যদি কোনো লিখতে পার কোনো কিছু দোকান থাকবে তাহলে ছেলেকে পজ করবে, কি করবে? তাহলে লাইন অফ সাইড বুঝিয়ে দিয়েছি, অ্যাঙ্গেল অফ এলিভেশন বুঝিয়ে দিচ্ছি, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বুঝিয়ে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এবার হচ্ছে
সূর্যের উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ সান। ধরো একটা গাছ আছে, ঠিক আছে, এখানে গাছ মাথা, সূর্যটা এখানে আছে, এবার সূর্য রশ্মি পড়ছে, এদিকে পড়ছে, এদিকে পড়ছে, এগুলো নিয়ে আমাদের কোন চিন্তা মাথা ব্যথা নেই। ইভেন এগুলো পড়ছে, এবার এগুলো শ্যাডো অঞ্চল, এখান থেকে বের করে আসবে না, এগুলো নিয়েও মাথা ব্যথা নেই, ঠিক আছে। শুধু মাথা ব্যথা যেটা পিক দিয়ে পাস করে যাচ্ছে সেইটা ভূমিতে পড়ছে। এবার এই ভূমিষ্ঠ নিয়ে একটা অ্যাঙ্গেল করবে থিটা, ঠিক আছে। এইটাই হচ্ছে সূর্যের উন্নতি কোণ। অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে না দেখো, এবার এখানে আমি একটা হরিজন্টাল লাইন টানলাম এই বেসের সঙ্গে প্যারাল করে, ঠিক আছে। আর ধরে নেবো আমরা এখানে যে কিছু করবো মিনার বা কোনো মাউন্টেন বা কোনো ধরো ট্রি, এগুলো সব দেখবো মানে বেসের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, না হলে রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে না, তো সেটা ধরে নেবো, ঠিক আছে। সেই জন্য আমরা যে হাইট মেজার করছি, ধরো এভারেস্ট বা কিছু পিলারে মিনারে হাইট মেজার করেছি, হাইট ইনভেস্টের কাজে সেখানটা এরর থেকে যায়, কারণ কি সবসময় তো আর মিনার বা সবকিছু তো পারপেন্ডিকুলার থাকে না, একদম নেচার দিয়ে পারপেন্ডিকুলার থাকে না, সেখানটা এরর থেকে যায়। বাট এটা ছাড়া আমাদের উপায় নেই, কারণ আমি এভারেস্টের উচ্চতা নিশ্চয়ই ফিতে দিয়ে মাপতে পারবো না, তাই না, বা কোনো একটা উঁচু মিনারের উচ্চতা সেটা ফিতা দিয়ে, মিনারের উচ্চতা হয় না সাপোজ ফিতা দিয়ে মেপে নিলে, বাট একটা উঁচু ধরো সাপোজ এভারেস্টের উচ্চতা, এগুলো তো ফিতা দিয়ে মাপা যায় না, বা কোনো পাহাড় পর্বতের উচ্চতা এগুলো ফিতা দিয়ে মাপা যায় না, এগুলো কি করে সূর্যের উন্নতি কোণ নিয়ে মাপা হয়। তো তার জন্য ধরা না যে এভারেস্টটা বেসের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে, ঠিক আছে। সেজন্য বেসিক্যালি আমরা এখানে মিনার বা ট্রি বা এভারেস্ট বা যে কোনো মাউন্টেন বা কোনো বিল্ডিং সেগুলো সব ধরে নেবো যে বেসের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে। ওকে, জাস্ট আ মিনিট। Just a minute. Hello. সরি, একটু টেকনিক্যাল কিছু হয়ে গেছিল, সেজন্য আমি জাস্ট বলেছিলাম। হ্যাঁ, এবার দেখো তার সূর্যের উন্নতি কোণ, তাহলে এখানে কি হচ্ছে, এই যে গাছটা টপের সঙ্গে কি হচ্ছিল না, একটা যদি গাছের টপে আমি একটা ভূমির সঙ্গে হরিজন্টাল লাইন টানি, সেটা কি হবে সূর্যের রশ্মিতে যেটা টপ দিয়ে গেছে, একদম গাছটা টপ দিয়ে গেছে, সেটা কি হবে একটা অ্যাঙ্গেল করে থিটা। এবার এই অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল সেম হবে, কেন বলো দেখি, করসপন্ডিং অ্যাঙ্গেলস অনুরূপ কোণ। দেখো দুটো লাইন যদি এরকম সমান্তরাল থাকে, ঠিক আছে, আর এই কোণ আর এই কোণ সমান হবে না, কারণ অনুরূপ কোণ, ঠিক আছে। জাস্ট একে এখানে মুছে দেবো, ঠিক আছে। একদম এবার হচ্ছে সাপোজ এই লাইনটাকে মুছে দেবো, তাহলে বুঝতে পারবো এটাকে বাইরে তাহলে হচ্ছে অনুরূপ কোণ মতন হচ্ছে, সেই জন্য এই অ্যাঙ্গেলে দিচ্ছি, তাহলে এই অ্যাঙ্গেলে থিটা। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে প্রথম সূর্য উন্নতি কোণ, কিন্তু আমরা সেটাকে ওখানে তো আমরা উঁচুতে গিয়ে তো রাইট অ্যাঙ্গেল মান ইয়ে করতে পারবো, কম করতে পারবো না, সেই জন্য আমরা কি করলাম। আর তাছাড়া সেখানে গাছটার আমি যেটা অ্যাকচুয়ালি বের করতে গেছি, গাছটার ছায়ার বেরবো না, গাছটার ছায়া বেরোবে কি হবে তখন না, এই পাশ দিয়ে যেটা এলো এটা এখানে অ্যাঙ্গেলটা বলো, এইটুকু হবে কি গাছটার শ্যাডো,
এইটার শ্যাডো হচ্ছে দেন এইটা, গাছটার ছায়াটা হচ্ছে এইটা। এবার এইটাকে মেজার করবো কি না, আমাকে প্রথমে কি করতে হবে, যদি আমি শ্যাডো মাপতে চাই তাহলে কি করতে হবে না, এভাবে কি করবো না, এই যে সূর্যের উন্নতি কোণ জানলাম, ঠিক আছে। এবার এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে, সূর্যরশ্মি যেখানে করেছে, তাহলে গাছটা যদি শ্যাডো মাপতে চাই তাহলে আমাকে যে কোনো একটা হয় এটা দেওয়া থাকতে হবে বা এটা দেওয়া থাকতে হবে। এবার এই টপ থেকে এই সূর্যরশ্মি যতটুকু এসে সেটুকু লেন বা গাছটার লেন যে কোনো একটা দেওয়া থাকতে হবে, তাহলে কি শ্যাডো মাপতে হবে। আর এই শ্যাডো দেওয়া থাকে, শ্যাডোর লেন তো তুমি ইজিলি মেপে নিতে হবে এইখান থেকে এইটুকু, তাহলে তুমি গাছটার হাইটটাও মেপে নিতে পারবে, ঠিক আছে। ওকে, তাহলে শ্যাডোটা যদি তুমি মেজার করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে তোমাকে আর আলাদাভাবে পাইথাগোরাস থিওরেম লাগাতে হবে। পাইথাগোরাস থিওরেম বললে কি আগে কি করতে না, তোমার ধরো শ্যাডোটা দেওয়া আছে, ধরো এটা 5 বা এটা 3 দেওয়া আছে আর এটা 5, ঠিক আছে, তাহলে এটা কত 4 হয়ে যাবে পাইথাগোরাস থিওরেমে, কারণ 5 স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, ঠিক আছে। তাহলে তুমি এভাবে মাপতে পারছেন। বাট পাইথাগোরাস থিওরেম ছাড়া আমি কি করে মাপবো না, পাইথাগোরাস থিওরেমের জন্য কি তোমার যদি হাইটটা মাপতে হতো মিটার হাইট, তাহলে আমাকে এটা দেওয়া থাকতো তো এটা দেওয়া থাকতো, বাট তোমাকে দেওয়া থাকলো কি শুধু এইটা দেওয়া আছে, তোমার হাইটটা মাপতে বলেছে আর অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ঠিক আছে। এবার অ্যাঙ্গেলটা যখন দেওয়া আছে তাহলে তুমি কি করবে, এইটা দিয়ে আর অ্যাঙ্গেলটা ইউজ করে তুমি হাইটটা মেপে দিতে পারবে। ওকে, কিভাবে মাপবে না, ধরো এই অ্যাঙ্গেল রেসপেক্টে যেটা সোজা দাঁড়ায়, আমি এবার বলে দিচ্ছি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইটটা, এবার যখন আমরা থিটা একটা অ্যাঙ্গেল ফিক্স পেয়ে যাবো, এই থিটা রেসপেক্টে যেটা সামনে দাঁড়িয়ে যাবে সেটাই আমরা হাইট ধরবো পারপেন্ডিকুলার, আর থিটাটা যে লাইনের সঙ্গে মানে হাইপোটেনাস আর একটা যে লাইনের সঙ্গে অ্যাঙ্গেল করে আছে সেটাকে বেস ধরবো, আর এইটাকে হাইপোটেনাস, তাহলে এটাকে কি ধরে নিই, ঠিক আছে, এটা হাইপোটেনাস, কারণ হাইপোটেনাস অলওয়েজ ফিক্সড, কারণ কি 90 অপোজিটে হাইপোটেনাস হয়। তাহলে এইটাকে আমরা পারপেন্ডিকুলার বা এটা হাইট ধরবো, আর এইটাকে কি না বেস ধরবো, থিটাতে যার সঙ্গে অ্যাঙ্গেল করে আছে, হাইপোটেনাস ছাড়া আর যার সঙ্গে অ্যাঙ্গেল করে আছে তাকে বেস ধরবো, ঠিক আছে। তাহলে আমার দেওয়া আছে কি না, শ্যাডোটা দেওয়া আছে, শ্যাডো লেন্থটা দেওয়া আছে, তোমাকে হাইটটা মাপতে বলছি, আর ধরো অ্যাঙ্গেলটা সূর্যের যে উন্নতি কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি, আর যেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলো এটা তো পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনাস, এটা বেস, তাহলে বেস কত দেওয়া আছে 3, তোমার হাইটটি তোমাকে মেজার করতে হবে, আর অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে থিটা সমান 30 ডিগ্রি। এবার আমার বেস দেওয়া আছে, হাইট বের করতে, এবার বেস আর হাইট যে কোন থেকে বেশি হবে, tan, কেন tan থিটা সমান কি পারপেন্ডিকুলার বাই বেস না, তাহলে আমরা করবো কি না, এই অ্যাঙ্গেলের এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের রেসপেক্টে এইটাই তো পারপেন্ডিকুলার আর এইটা বেস, তাহলে আমরা কি করবো tan 30 বের করবো, আর tan 30 তখন কি করবো, এই ট্রায়াঙ্গেলে tan 30 কি না পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলারটাকে তো মেজার করতে, তাহলে কি ধরে নাম বেস কত দেওয়া আছে 3 দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তাহলে tan 30 সমান কত না, tan 30 আমরা ক্যালকুলেট কি করেছি না sin 30 বাই cos 30, বা sin 30 কত যদি মনে না থাকে সবসময় মনে রাখবেন যে যত কম মনে রেখে ফর্মুলা গুলো মনে রাখা যায়। তাহলে tan 30 কি sin 30 বাই cos 30, এবার sin 30 কত হাফ আর cos 30 কত √3/2, তাহলে কত 1/√3, 2 কেটে যাবে, তাহলে 1/√3 হয়ে যাবে, তাহলে 1/√3 ইকুয়াল টু কত p/3, তাহলে কত p 3/√3 কত হয়ে যাবে p, ঠিক আছে। তাহলে আলটিমেট এই গাছটার যে হাইট ছিল, গাছটা যদি শ্যাডো লেন্থ 3 মিটার হয় তাহলে তার গাছটার হাইটটা কত 3/√3 মিটার, ঠিক আছে। যদি মিটার আমি ইউনিট নিই, বেসটা যদি মিটারে ইউনিট নিই তাহলে আমাকে হাইটটাও বা পারপেন্ডিকুলারটাও মিটারে দিতে হবে। এবার এখানে খুঁজে কি করতে পারো তোমরা, রেশনালাইজ করে দেবে, রেশনালাইজ কি করে করবে না 3/√3 যেটা আছে, রেশনালাইজ যাকে বলা হয় কোঅর্ডিনেশন, ঠিক আছে। কোঅর্ডিনেশনটা কি করে করবে, কেটে গেল, তাহলে √3 মিটার। ওকে, তাহলে আমার গাছটার হাইটটা কত হয়ে গেল √3 মিটার, ঠিক আছে। তাহলে গাছটার বেস দেওয়া ছিল 3 মিটার, তাহলে গাছটার হাইট, গাছটার বেস বলছি সরি, গাছটার শ্যাডো যেটা ছিল 3 মিটার, তাহলে গাছটার হাইটটা কত হয়ে যাবে √3 মিটার,
ওকে, যেখানে সূর্যের উন্নতি কোণ কত ছিল 30 ডিগ্রি। ওকে, তাহলে এভাবে আমরা সূর্যের উন্নতি কোণের জিনিসটা বুঝলাম। সূর্যের উন্নতি কোণটা কি বা এই অ্যাঙ্গেলটা এখানে কেন হয় না, আমি আরো বলে দিচ্ছি যে অ্যাঙ্গেলটা এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, করসপন্ডিং অ্যাঙ্গেলস এর কনসেপ্টে এটা হয়েছিল। এটা থিটা হলে এটা থিটা হবে, কারণ এটা আর এটা প্যারালাল, তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্স। তা ট্রান্সভার্স হয়ে গেলে কি হবে, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। ঠিক আছে, এবার যে জিনিসটা হচ্ছে কি না, সাপোজ একটা কনসেপ্ট আছে। কি কনসেপ্টটা কি, আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন করেছি। সেই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে কয়েকটা জিনিস দেখি। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন থিটা। ওকে, এবার সাপোজ না এইখান থেকে দেখছে অবজারভার এখানে আছে আর অবজেক্ট এখানে আছে। এবার অবজেক্ট যদি এখানে থাকে তাহলে আমার লাইনটা এরকম হবে, তখন কি হবে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এটা হবে থিটা। এটা থিটা 1, এটা থিটা 2। তাহলে বলো থিটা 2 কি ছবি থেকে এটা কি আছে, থিটা 2 বেশি অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে যখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বেশি হবে তাহলে কি হবে, অবজেক্টটা অবজারভারের কাছাকাছি হবে, কারণ এখানে অবজেক্ট আছে আর এখানে অবজারভার আছে। তাহলে অবজারভারের কাছাকাছি কখন হবে, যখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা যত বেশি হবে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা যত বেশি হবে, ঠিক আছে, তত অবজারভারটা কাছাকাছি হবে। আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যত কম হবে অবজারভারটা দূরে হবে, তাই তো? এটা একটা কনসেপ্ট আছে। আর একটা কি, এবার হচ্ছে না, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন করছি না, এখানে অবজারভার আছে আর এখানে অবজেক্ট আছে। অ্যাঙ্গেল অফ এলিভেশনে কি হয়, অবজারভারটা অ্যাঙ্গেল অফ এলিভেশনে কি হয়, অবজারভারটা নিচে হয় আর অবজেক্টটা উপরে হয়। ঠিক আছে, এবার সাপোজ ধরো এক্ষেত্রে কি হবে না, আমি যদি অবজারভারটা এখানে আনি, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা হবে ধরো থিটা 2, ঠিক আছে, তাহলে অবজারভারের পজিশন চেঞ্জ করছি, তাহলে অ্যাঙ্গেলের পজিশন চেঞ্জ হবে। এবার এর জন্য আমরা কি করতে হবে, এই যে গ্রাউন্ড লাইন আছে তার একটা প্যারালাইন করতে পারতাম না অবজেক্টের টু দা অবজেক্ট, উই ড্র এ প্যারালাইন উইথ দা গ্রাউন্ড লাইন। ঠিক আছে, এবার বলো যে এই অ্যাঙ্গেল আছে এটাও সেই সেম অ্যাঙ্গেল হবে, অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল, দ্যাট ইজ থিটা 1। ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা যেটা আছে সেটা কি থিটা 2। ঠিক আছে, এবার এখান থেকে বলো থিটা 1টা বেশি না থিটা 2 বেশি, অবভিয়াসলি থিটা 2 বেশি। তাহলে এক্ষেত্রে কি হলো না, অবজারভার যত কাছে আসবে, ঠিক আছে, তুমি বলবে যে এখানে এখানে মধ্যে পার্থক্য কি না, এখানে আমি কিন্তু অবজারভার উপরে ছিল অবজেক্ট নিচে ছিল, মানে কি এটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যে বলেছিলাম, আর এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন, কেন কি অবজারভার নিচে আছে অবজেক্ট উপরে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো না, সেক্ষেত্রে এটা কেন বলছি, এটা কিন্তু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন করে বলছি না, জাস্ট আমি বোঝাচ্ছি যে এখানে আমি যখন অবজারভারটা কাছাকাছি চলে আসছে, ঠিক আছে, অবজেক্ট কিন্তু ফিক্সড, অবজেক্ট ফিক্সড। ঠিক আছে, এখানে এই এখানে কিন্তু অবজারভার এখানে ছিল আর অবজেক্টটাকে মুভ করাছিলাম, আর এখানে কি অবজেক্ট ফিক্সড, অবজারভারটাকে মুভ করাচ্ছি। এবার অবজারভার যখন কাছে চলে এলো তাহলে কি হবে, অ্যাঙ্গেলটা বেশি বেড়ে গেল না। ঠিক আছে, অবজারভার যখন কাছে চলে এলো অবজেক্টের, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেলটা বেশি বেড়ে গেল। তাহলে এই থিটা অ্যাঙ্গেল থিটা 2 যখন বাড়লো এটাও থিটা 2 বাড়বে থিটা, কারণ থিটা 2 যদি থিটা 1 এর চেয়ে বড়, ঠিক আছে, কেন কি এই থিটা 2 সেম আর থিটা 1 সেম, কেন কি অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল, তাহলে
এক্ষেত্রে আমরা কি করবো, যে অবজারভার যদি অবজেক্টের কাছে চলে আসে তাহলে কি হয়ে যায় না অ্যাঙ্গেল অফ এলিভেশন তখন বেড়ে যায়। আর এক্ষেত্রে কি ছিল না অবজারভার ফিক্স, অবজেক্ট যদি অবজারভারের কাছে চলে আসে ঠিক আছে তখন কি হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা, এই যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এটা থিটা 2 আর এটা থিটা 1। তাহলে এক্ষেত্রে অবজারভার ফিক্স, অবজেক্ট যদি অবজারভারের কাছে চলে আসে তাহলে কি হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা বেড়ে যাবে, আর অবজেক্ট যদি অবজারভার থেকে দূরে যায় তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনটা কমে যাবে। ঠিক আছে, এই কয়েকটা কনসেপ্ট ছিল এগুলো বোঝানো। ঠিক আছে, এবার মোটামুটি যেটুকু বেসিক কনসেপ্ট আছে আইডেন্ট ডিস্টেন্সে আমার বোঝানো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। দেখো এটা হচ্ছে আইসিসি বোর্ডের একটা এমএল আগারওয়ালের একটা কোশ্চেন আছে। An observer 1.5 meter tall, ঠিক আছে, is 28.5 meter away from a chimney. The angle of elevation of the top of the chimney from its eye is 45 degree. ঠিক আছে, এবার কোশ্চেনটা হচ্ছে what is the height of the chimney? ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে আমি এখানে অবজারভার হচ্ছে এইটুকু, অবজারভারের হাইট কত দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে সেটা লিখে দিতে 1.5 মিটার। ওকে, এবার অবজারভারটা কি আছে না বলেছে 28.4 অবজারভার পরে লিখতে হবে এটা কোশ্চেনটা কি আছে না হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য চিমনি। ঠিক আছে, এবার আমরা কি করবো না প্রথমে একটা অবজারভার আনবো, প্রথমে একটা গ্রাউন্ডের উপরে অবজারভার আনলাম। এবার এই অবজারভার হাইটটা কত বলা আছে 1.5 মিটার বলা আছে। ঠিক আছে, এবার হচ্ছে এই গ্রাউন্ডে আমি বলেছি যখন অবজারভারের একটা স্পেসিফিক হাইট থাকবে তখন কি এই গ্রাউন্ডের সঙ্গে অবজারভার থ্রু দ্য আই অফ দ্য অবজারভার একটা প্যারালাইন ড্র করবো। ঠিক আছে, ওকে, এবার সেই প্যারালাইনটা যখন ড্র করছি এবার বলো এখানে একটা কোশ্চেন দেওয়া বলা আছে কি না অবজারভার ইজ 1.5 মিটার টল ইজ 28.5 মিটার অ্যাওয়ে ফ্রম এ চিমনি। ঠিক আছে, এবার দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন কত দেওয়া আছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন দেওয়া আছে কি 45 ডিগ্রি। ঠিক আছে, এবার হচ্ছে চিমনিটা হচ্ছে গ্রাউন্ডের উপরে, এটা গ্রাউন্ড। ঠিক আছে, গ্রাউন্ডের উপরে চিমনি আছে। ঠিক আছে, এবার অবজারভার হাইট এইটুকু আর টোটাল চিমনির হাইট এইটুকু। এবার অবজারভারটা কত দূরে আছে না 28.5 মিটার, আর হাইট অফ দ্য চিমনি কত আছে না হাইট অফ দ্য চিমনি হচ্ছে হাইট অফ দ্য চিমনি বলছি হাইট অফ দ্য অবজারভার 1.5 মিটার। ঠিক আছে, এবার অবজারভারের আই থেকে তো চিমনির টপ যেটা আছে সেখান পর্যন্ত একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন ফর্ম করছে, তাহলে প্রথমে আগে অবজারভারের আই থেকে আমি লাইন অফ সাইট আসছি। ঠিক আছে, সেই লাইন অফ সাইটটা এটা হচ্ছে লাইন অফ সাইট, দৃশ্য রেখা এটাকে বলবো আমি। ঠিক আছে, এইটা কত না 45 ডিগ্রি দেওয়া আছে। ওকে, এবার বলো এই লাইনের সঙ্গে প্যারাল লাইন একটা ড্র করেছি এইটা, আর যখন এটা প্যারাল লাইন ড্র করেছি তখন এইটা আর এইটা কি হবে না সমান হবে। কেন না এইটা প্যারাল এইটা ড্র করেছি আর এর সেম লেন্থে এইটা ড্র করেছি, এটা প্যারাল হবে। আবার এইটা হচ্ছে কি অবজারভার তো গ্রাউন্ডের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, চিমনিও পারপেন্ডিকুলার আছে, তাহলে আমরা বলেছি ধরে নেবো যে চিমনি মিনার বা অবজারভার বা ট্রি এগুলো সব গ্রাউন্ডের উপর পারপেন্ডিকুলার থাকে, এরকম ধরে নেবো আমরা। তাহলে বলো যে এইটা আর এই লাইনটা পুরোটা প্যারাল। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এইটুকু প্যারাল। ঠিক আছে, এবার এইটার সঙ্গে প্যারাল আবার সমান নেই, তাহলে এটা কি আমরা জানি যে কোন কোয়াড্রিলেটারের ওয়ান সাইড যদি প্যারাল এবং ইকুয়াল টু ইচ আদার হয় তাহলে কি হয়ে যায় ওটা একটা প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম দুটো ডেফিনেশন আছে যে টু পেয়ার অফ সাইডস, if two pair of sides are parallel to each other then the quadrilateral is said to be parallelogram. আবার সেখান থেকে একটা জিনিস এসেছে কি না one pair of sides is parallel and equal to each other, তাহলে গিয়েও সেটা প্যারালোগ্রাম হয়। তাহলে এটা এই যে একটা আমি আঁকলাম কি না এ বি সি, চিহ্নিত অর্থটাকে সি পয়েন্ট নাম, আর এটা ডি, তাহলে সিডি হচ্ছে পুরো চিমনির হাইট। ঠিক আছে, ওকে, তাহলে বলো প্রথম কথা এ বি ডি একটা প্যারালোগ্রাম। ঠিক আছে,
তার সঙ্গে আবার এটা 90 ডিগ্রি বা এটা 90 ডিগ্রি, সিমিলারলি এটা 90 হবে, কেন প্যারালালোগ্রামের যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল গুলো সম্পর্ক 180 হয়, ঠিক আছে? কেন কি প্যারালালোগ্রামের অ্যাডজেসেন্ট সাইডের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল গুলো 180 কেন হয় সামগুলো? না এটা দুটো প্যারালাল লাইন আছে, তার একটা ট্রান্সভার্স আঁকি, তাহলে কি হবে না সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেলস কি হবে 180 হবে না? তাহলে সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেল 180 হয়, তাহলে এখানে তো এই যে প্যারালালোগ্রামের এই যে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুটো সাম কত 180 হবে, তাহলে এটাও 90 হবে, যেহেতু এটা 90 তাহলে এটাও 90, সিমিলারলি এটা 90 হলে এটাও 90, তাই তো? তাহলে বেসিক্যালি এটা কি হলো রেক্ট্যাঙ্গেল হলো। তো যখন রেক্ট্যাঙ্গেল হয়ে গেল তাহলে এইটা এটা সেম ছিল আর এটাও সেম হয়ে যাবে, তাই তো? সেম হয়ে গেল। এবার আমাকে এইটা 1.5 আছে, তাহলে এইটা 1.5, ঠিক আছে? তাহলে চিমনির টোটাল হাইট একটা পোর্শন আমি পেয়ে গেছি 1.5 মিটার, ঠিক আছে? তাহলে যদি বাকি সিবিটা বের করি, এই সিবির সঙ্গে বিডি অ্যাড করে টোটাল চিমনির হাইটটা বলে দিতে পারবো, তাই তো? ঠিক আছে? চিমনির টোটাল হাইট পেতে গেলে কি সিবি পেতে হবে, সিবি পেতে গেলে আমার কাছে বিডিটা জানা আছে, তাহলে সিবিটা শুধু যদি জানি তাহলে সিবিটা কি করে সিবি প্লাস বিডি করে দিলে পুরো সিবিটা হয়ে যাবে। এবার আমার কি হচ্ছে লাইন অফ সাইটটা কি হচ্ছে না এই যে আমি হরিজন্টাল লাইন যেটা এঁকেছি এবি তার সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে? তাহলে এই ইয়েতে আমি কি করব না এবার হচ্ছে এইটা 28.5 মিটার আছে, এটাও তাহলে 28.5 মিটার হবে, ঠিক আছে? কারণ এটা রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইড গুলো ইকুয়াল হয়, ওকে? আর তাছাড়া আমরা ইকুয়াল তো বলেছিলাম প্রথমে। তাহলে এখানে আমাকে শুধু বের করতে হবে সিবিটা বের করতে হবে। এবার সিবিটা বের করতে গেলে আমার কাছে দেওয়া আছে কি এবিটা আছে 28.5 মিটার আর অ্যাঙ্গেলটা আছে যেটা বিএসসি অ্যাঙ্গেল 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল বিএসসি কত 45 ডিগ্রি, ওকে? আর এবিটা কত আছে না এবিটা আছে কত 28.5 মিটার, ওকে? তাহলে বিসিটা শুধু বের করতে হবে। তাহলে বিসিটা কি করে করবো এখানে বুঝতে পারছো, আমার এই যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা না বিএসসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেসটা দেওয়া আছে, কারণ এটা যদি 45 হয় তাহলে আমি বলেছি যে থিটা নিব তার রেসপেক্টে সামনেটাই হবে পারপেন্ডিকুলার ধরবো, আর যেটা অ্যাঙ্গেলটা সেই হাইপোটেনাস ছাড়া, কারণ এটা তো হাইপোটেনাস, কারণ এটা যদি 90 হয় তাহলে এটা 90 হবে না, টোটাল শুধু লাইন, লাইন মানে কি তাহলে এটা কি হবে যে একটা লাইনের উপর দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কত হয় 180 হয়, তাহলে এটা যদি 90 হয় তাহলে এটা কি এটা 90, ওকে? তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা বিএসসি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এখানে কি হবে না বিসি বের করতে গিয়েছে আমার কি দেওয়া আছে এবি আছে বিএসসি অ্যাঙ্গেল আছে, তাহলে এটা পারপেন্ডিকুলার বের করতে হবে, এখানে বেস দেওয়া আছে অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে বেস আর পারপেন্ডিকুলার মধ্যে কি সম্পর্ক, কোন ত্রিভুজ রেশিও না tan থিটা সমান কি perpendicular by this, তাহলে এই যে in right angle triangle BAC, ঠিক আছে? কি আছে tan 45 সমান কত না BC বাই AB, তাই তো? আর BC টা তো জানা দরকার, মানে জানতে হবে, আর tan 45 কত 1, তাহলে BC বাই AB ইকুয়াল টু 1, তাহলে AB ইকুয়াল টু BC, তাই না? তাহলে BC ইকুয়াল টু AB, আর AB টা কত 28.5 মিটার, তাহলে BC টা কত হবে 28.5 মিটার, তাই তো? তাহলে BC 28.5 মিটার আর BD কত আছে 1.5 মিটার, তাহলে টোটাল CD কত হবে, তাহলে CD ইকুয়াল টু কত BC প্লাস BD, তাই তো? প্লাস সিবি প্লাস বিডি করতে হবে, সেটা আরো সুবিধা, সিবি প্লাস সিবিটা বিসিটা, তাহলে 28.5 প্লাস 1.5 এটা টোটাল মিটার হবে, ঠিক আছে? তাহলে কত 29 মানে 30 মিটার, তাহলে সিবির হাইট কত 30 মিটার পেয়ে গেলাম, বুঝতে পারলে? আমি কি বললাম না আবার বলছি, তোমার দেওয়া আছে কি গ্রাউন্ড থেকে চিমনির ডিস্টেন্সে দেওয়া আছে 28.5 মিটার, ঠিক আছে? আর কি দেওয়া আছে যে অবজারভার হাইটটা দেওয়া আছে, এবার টোটাল চিমনিটা এইটা সিডি, ঠিক আছে? ওকে, কেন এই অবজারভার দাঁড়িয়ে আছে তার সামনে তো চিমনি দাঁড়িয়ে আছে, এবার চিমনিটা কত মিটার দূরে আছে না অবজারভার থেকে চিমনিটা ডিস্টেন্স আছে 28.5 মিটার, ঠিক আছে? এবার আমি কি করবো অবজারভারের চোখ থেকে তো অ্যাঙ্গেল বেরিয়ে গেছে তাহলে, তাহলে অবজারভারের চোখ দিয়ে আমি কি করবো না একটা হরিজন্টাল লাইন রাখবো,
ঠিক আছে, যেটা প্যারাল টু গ্রাউন্ড লাইন, ঠিক আছে। এবার তাহলে কি বলো, এই যে হাইটটা এই হাইটটা সেম হবে, কারণ আমি বুঝিয়ে দিয়েছি এটা রেক্টাঙ্গেল কি করে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা 1.5, এটা 1.5, আর এটা 28.5 হলে এটা 28.5। এবার আমাকে টোটাল সিডি হাইট বের করতে গেলে, মানে সিডির হাইট বের করতে গেলে আমাদের বিডির হাইটটা জানি 1.5, তাহলে শুধু বিসির হাইটটা পেয়ে গেলে হবে। তাহলে বিসির হাইটটা কি করে পাবো না, আমার এডি দেওয়া আছে আর অ্যাঙ্গেলটা 45 দেওয়া আছে, তাহলে কি এইটা দেওয়া আছে, এইটা বের করতে হবে যেখানে অ্যাঙ্গেলে দেওয়া আছে। তার মানে পারপেন্ডিকুলার বেসের মধ্যে সম্পর্ক সেটা কি ট্যান, আর ট্যান 45, তাহলে কত, তাহলে এই অ্যাঙ্গেল সাপেক্ষে কি এটা পারপেন্ডিকুলার, এটা বেস, তাহলে এটা কি ট্যান 45 করলে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি ইকুয়াল ট্যান 45, দ্যাট ইজ 1 ইকুয়াল টু বিসি বাই এবি। তাহলে কি হয়ে যাবে, এবি ইকুয়াল টু বিসি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবি ইকুয়াল টু বিসি হয়ে যাবে। এবার বিসি এবি ইকুয়াল টু বিসি, তাহলে বিসি ইকুয়াল টু এবি, তাহলে বিসি ইকুয়াল টু এবি ভ্যালু কত 28.5 মিটার, তাহলে বিসি কত 28.5 মিটার। তারপরে বিসিটা যখন জেনে গেলাম, তাহলে এবার টোটাল যে হাইটটা, টোটাল হাইটটা চিনে কি করে পাবো না, সিডিটা না বিসি প্লাস বিডি, বিসি কত 28.5 মিটার প্লাস কত হয়ে যাবে 1.5, দ্যাট ইজ 30 মিটার। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। এরকম আরো অঙ্ক করবো আমরা, ঠিক আছে। আমি ক্লাসটা আজকে এইখানে শেষ করছি, ঠিক আছে। এবার হচ্ছে কি না, আমরা এরপরে যে পার্ট, আমি অনেকগুলো পার্টে এই চ্যাপ্টারটা অনেকগুলো পার্টে করাবো, কারণ কি একটা পার্টে তো করতে গেলে প্রায় 15-20 ঘন্টার ভিডিও হয়ে যাবে, যেটা খুব বোরিং হয়ে যাবে, ঠিক আছে। আজকে আমি প্রথম ক্লাস বলে অনেকটা লেন্থি ভিডিও হয়েছে, ঠিক আছে, যেহেতু আমাকে বেসিক কনসেপ্ট গুলো একটু বলতে হয়েছে, কারণ কি শুধু মানে সবার জন্য, আমার স্টুডেন্টদের জন্য বা বাকি সবার জন্য বেসিক কনসেপ্টটা এই কারণে বললাম, কিন্তু তোমাদের কাছে হঠাৎ করে কি হবে, জিনিসটা যখন তোমরা বেসিক কনসেপ্ট গুলো পড়েছো, হয়তো সেটা কিছুটা দিন হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, তার জন্য ভুলে যেতে পারো, ঠিক আছে। বা অনেকে পড়ো, তার জন্য বেসিক কনসেপ্টের কিছুটা আইডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমি এটা শুরু করলাম, কিন্তু জেনারেলি আমি বেসিক কনসেপ্ট দেওয়ার আমার দরকারই ছিল না, কিন্তু তবুও দিলাম এই কারণে যে তোমাদের ধরতে সুবিধা হয়, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে। এবার এরপর থেকে ভিডিওগুলো আমি 1 ঘন্টারই ভিডিও করবো, ঠিক আছে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট। সেটা প্রত্যেকটা আমি প্রবলেম, যেটা ফার্স্ট যেদিন প্রত্যেকটা টপিক, যারা আজকে হাইড্রোলিক্স পড়া বা এরপর দিন কোনো সিমিলারিটি বলে ট্রায়াঙ্গেল চ্যাপ্টার বা কিছু পড়াবো, সেখানে ফার্স্ট ভিডিওটাই শুধু বড় হবে, সেটা হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা, ঠিক আছে। বা সেগুলো আমি চেষ্টা করবো পরে ভেবে দেখবো সেগুলো পার্ট পার্ট করা যায় কিনা, ঠিক আছে। পার্ট পার্ট করলে তোমাদের সুবিধা হয়। অ্যাকচুয়ালি আমি কেন একসঙ্গে কনসেপ্টটা একসঙ্গে বলে দিই, যদি একটা ট্রায়াঙ্গেল চ্যাপ্টার পড়াতে গেলাম, এবার সেখানে যাওয়া কিছু কিছু লিঙ্ক আছে, সেগুলো যদি আমি একসঙ্গে বলে দিই, তোমরা একই ইয়েতে ফ্লোতে ক্যাচ করে দিতে পারবে। কিন্তু যদি পার্ট পার্ট ভিডিওতে করলে, তোমরা আজকে কি করলে, তোমরা ভিডিওটা কনসেপ্টের 3টা ভিডিওতে আছে, এবার তোমরা একটা ভিডিও আজকে পড়লে, তারপরে কি করবে, বাকি 2টো ভিডিও পরে দেখবে, ঠিক আছে, কালকে দেখবে। এবার তাদের কি হবে, তোমার যে ফ্লোটা ছিল, সেই ফ্লোটা নষ্ট হয়ে গেছে। আমি কনসেপ্টটা একটা ভিডিওতে চেষ্টা করে ঢুকিয়ে দেওয়ার, বাকি অঙ্কগুলো আস্তে আস্তে, কারণ কনসেপ্টটা যদি একটা ভিডিও তোমরা পুরো ক্যাচ করে দেওয়া, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। তারপরে কি হয়, প্রত্যেকটা প্রবলেম যখন করবে, তখন কনসেপ্টটা যদি ক্লিয়ার, তোমরা প্রবলেমগুলো তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে, ঠিক আছে। সেই জন্য আমি চেষ্টা করি যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো একটা ভিডিওতে করবে, বা চ্যাপ্টারের যে কনসেপ্টটা, ঠিক আছে। এবার এরপর থেকে 1 ঘন্টা 15 মিনিট করে ভিডিও হবে, একটা চেষ্টা করবো। এবার তাতে ধরো দেখা গেল 4-5টা ক্লাস লাগবে, দিয়ে পুরো হাইড্রোলিক্স শেষ করুন, তারপর আবার নতুন চ্যাপ্টার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ওকে, তাহলে এরপর দিন পার্ট, এটা হচ্ছে পার্ট 1 হাইড্রোলিক্সের পার্ট 1। এবার পার্ট 2 পার্ট 3 গুলো প্রবলেম সম হবে। এবার তোমরা বাড়িতে যেটুকু বোঝালাম সেটুকু ভালো করে দেখো, বইতে বিভিন্ন বইতে যেগুলো আছে, ঠিক আছে। এবার সেগুলো তোমাদের যে বই আছে এরকম সেরকম বইতে তোমরা দেখতে হবে, ঠিক আছে। জিনিসগুলো জাস্ট বেশি কনসেপ্ট গুলো করতে হবে। প্রবলেম সাম, দেখো প্রবলেম সাম করাটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করা, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার না হলে প্রবলেম সাম কি হয়, প্রত্যেকটা প্রবলেম সামসই তোমাদের কাছে নতুন মনে হবে। আর সেগুলো কি হবে, তোমরা কোনো লিঙ্ক খুঁজে পাবে না প্রত্যেকটা প্রবলেম, কারণ প্রত্যেকটা প্রবলেম সাথে লিঙ্ক আছে, সেই লিঙ্কটা খুঁজতে হবে তোমাকে। কিন্তু সেটা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, লিঙ্কটা কখনো ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, সরি। এরপরের দিন আলাদা করে পার্ট 2 শুরু হবে, ঠিক আছে, হাইড্রোলিক্স। ওকে।